আসসালামু আলাইকুম সবাইকে। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অ্যানাদার এইচএসসি অ্যাকাউন্টিং লাইভ ক্লাস করব। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর আমরা আজকে সিকিউ ক্লাস করব। তাই তোমরা জানাবে দ্রুত সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু তোমরা জানাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু তোমরা জানাবে তোমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা জানাবে। আজকে আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ের উপর আমরা আসলে আজকে সিকিউ ক্লাস করব। তৌহিদুল জয়েন করার জন্য ধন্যবাদ। তাসমিয়া ওয়ালাইকুম সালাম। রিপন আহমেদ জয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তৌহিদুল ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। তৌফিক হোসেন ওয়ালাইকুম সালাম, ওকে। তা আলহামদুলিল্লাহ সব কিছু ক্লিয়ার। তাহলে আমরা আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর আজকে মূলত সিকিউ ক্লাস করব। আমরা খুব সহজে আসলে আমরা বইয়ের মতো করে না, আমাদের মূল বিষয়টা আমরা বইয়ের মতো করে না। বইয়ের মতো বলতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে বইয়ে দেখবা অনেক ধরনের রুল আছে, বইয়ে কিন্তু অনেক ধরনের রুল আছে। আমরা এই রুলগুলো ফলো করব না। আমরা মূলত ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ডেবিট ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে মূলত আজকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। আমরা মূলত ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো। তৌহিদুল স্যার, এই অধ্যায়টা আমার খুব কঠিন মনে হয়। একদম ইজি, সবচেয়ে এই সিলেবাসের মতো। অর্থাৎ তোমাদের যে হিসাব বিজ্ঞান যে তোমাদের এইচএসসি লেভেলের সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় যদি তুমি বুঝে করতে পারো। সুমি আক্তার ওয়ালাইকুম সালাম। শাহাতন শিপলা ওয়ালাইকুম সালাম। খুশি ওয়ালাইকুম সালাম। সাজিয়া ইসলাম ধন্যবাদ জয়েন করার জন্য। ঐশী বলছো স্যার এই অধ্যায়টা অনেক কঠিন লাগে। একদম সহজ অধ্যায়। আমি জাস্ট যেটা বলবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে। আমি এতটুকুই বলবো, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, ইনশাআল্লাহ তোমাদের কাছে এই অধ্যায়টি আর কঠিন মনে হবে না। তাহলে আমি একটু বেসিক, যেহেতু অনেকের কাছে এই অধ্যায়টি কঠিন মনে হয়, আমি একটু বেসিক আলোচনা করি। তাহলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। ওকে, আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী এখানে মূল বিষয়বস্তু মূল থিম হচ্ছে আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে আসলে যোগ বিয়োগ করব। এখানে আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে ও ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে যোগ ড্যাশ বিয়োগ করব। আমাদের এখানে মূল বিষয়টা আছে এটি। আমরা বইয়ের মতো করে না, আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে ওকে, আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে ফায়েল ইসলাম ওয়ালাইকুম সালাম। আসাদ ওয়ালাইকুম সালাম। তারপর তৌহিদুল, আশা করি আজকে এই অধ্যায়টা ফুল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তৌহিদুল, বি প্যাশেন্ট। তোমরা জাস্ট আমার সাথে একটু ধৈর্য ধারণ করো। তোমরা যদি ধৈর্য ধারণ করো, আমাকে যদি একটু সময় দাও, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এই অধ্যায়টা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো। তাহলে ওকে, তাহলে আমাদের আজকে মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কি করব। দেখো, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে যোগ বিয়োগ করব। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে এটি। তাহলে আমরা তার আগে কিছু বিষয় ক্লিয়ার করে নেই, একটু বেসিক আমরা ক্লিয়ার করে নিই। একটু বেসিক মনে করো আমি একটা প্রতিষ্ঠানের মালিক, বা আমার একটা প্রতিষ্ঠান আছে। আমি কি করছি, আমার স্থানীয় একটি ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলছি। ধরো এটা আমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। আমি নাম্বার দিলাম 1212, আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1212 ধরে নাও। এখন এই যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হবে, আমরা সবাই জানি যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হয়, বা তোমার ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হয়, প্রতিষ্ঠান ওই লেনদেনগুলো নগদান বই লিপিবদ্ধ করে, এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক ওই লেনদেনগুলো পাস বহিতে লিপিবদ্ধ করে। মানে এখানে মূল প্রবলেমটা হয়ে যায়, একটা লেনদেন উভয় বহিতে লিপিবদ্ধ করে। প্রবলেমটা কিন্তু এইটা। আসলে লেনদেন কিন্তু একটা, লেনদেন কয়টা? একটা। হিসাবভুক্ত করে কয়জন? দুইজন। তারপরে আমি যখন এই অ্যাকাউন্টে টাকা জমা দেই, আমি কি করি,
আমি প্রতিষ্ঠান, আমি নগদান বহিতে লিপিবদ্ধ করি। কারণ আমার হয়ে ব্যাংক কী করে, এই অ্যাকাউন্টের হিসাবটা ব্যাংকও কিন্তু আমার হয়ে সংরক্ষণ করে। যেমন এই অ্যাকাউন্ট সংক্রান্ত হিসাবটা বা এই অ্যাকাউন্টটা আমি সংরক্ষণ করি বা হিসাবভুক্ত রাখি নগদান বহিতে ব্যাংক কলামে। ব্যাংক কী করে, এই অ্যাকাউন্টটা মক্কেলের অ্যাকাউন্টটা, কারণ ব্যাংকে এরকম হাজার হাজার কিন্তু মক্কেল আছে, হাজার হাজার গ্রাহক আছে, এই হাজার হাজার গ্রাহকের অ্যাকাউন্ট ব্যাংক বিবরণীতে বা পাস বহিতে লিপিবদ্ধ করে। মূল বিষয়টা এটি। তাহলে ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে নগদান বইতে, ব্যাংক সংক্রান্ত লেনদেন ব্যাংক লিপিবদ্ধ করে পাস বহিতে। মূল বিষয়টা কিন্তু এটি। এখন ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান যে নগদান বহিতে লিপিবদ্ধ করে, কি ধরে লিপিবদ্ধ করে? তুমি প্রতিষ্ঠান, তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছো, এই অ্যাকাউন্টটা তোমার কি? প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই অ্যাকাউন্ট হচ্ছে তোমার সম্পদ। কেন বলো তো? কারণ আমরা সবাই জানি আমরা নগদ টাকা দুই জায়গায় রাখি, এক কারবারের ক্যাশ বাক্সে, দুই ব্যাংক অ্যাকাউন্টে। আমরা কিন্তু সবাই জানি কারবারের ক্যাশ বাক্সে আমার যে নগদ টাকা আছে এটাকে আমরা নগদ নামে জানি। এটাকে আমরা কি জানি নামে জানি? আমরা সবাই জানি নগদ, সবাই আমরা জানি নগদ। আর আমার ব্যাংকে যে টাকাটা আছে ওটাকে আমরা ব্যাংক জমা নামে জানি, ব্যাংক জমা নামে জানি, ব্যাংক জমা নামে জানি। তাহলে আমার ক্যাশ বাক্সের টাকাও নগদ, ব্যাংক জমাও কিন্তু আমার নগদ। এই যে ব্যাংক জমা মানে কি? ব্যাংক অ্যাকাউন্টের টাকা। তাহলে আমি যে আমার টাকা ব্যাংকে রাখছি, তাহলে ওই টাকাগুলো আমার কি সম্পদ না? তাই আমার অ্যাকাউন্টে যখন টাকা বাড়ে, সম্পত্তি বাড়া ধরে আমি নগদান বইয়ে ডেবিট লিখি। কারণ আমি ব্যাংক সংক্রান্ত লেনদেন যে নগদান বইয়ে লিপিবদ্ধ করি, নগদান বইয়ে কিন্তু দুইটা কলাম আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। মূল বিষয়টা এটি। তাহলে এই ব্যাংকে টাকা বাড়া মানে কি? অ্যাকাউন্টে টাকা বাড়া মানে কি? আমার কারবারের সম্পদ বাড়ছে, তখন আমি ডেবিট করি। অ্যাকাউন্টে টাকা কমা মানে কি? আমার কারবারের সম্পদ কমছে, আমি ক্রেডিট করি। মূল থিমটা কিন্তু এটি। তার মানে প্রতিষ্ঠান ব্যাংক সংক্রান্ত লেনদেন সম্পত্তি ধরে নগদান বইয়ে বৃদ্ধি পেলে ডেবিট করে, হ্রাস পেলে ক্রেডিট করে। মূল কথাটা হচ্ছে এটি। ঠিক পক্ষান্তরে ব্যাংক এই অ্যাকাউন্ট সংক্রান্ত হিসাব পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করে। কিভাবে? ব্যাংকের দায় বিবেচনা করে। কারণ আমি ধরো একজন মক্কেল বা আমি একজন গ্রাহক, অর্থাৎ আমি প্রতিষ্ঠানের মালিক, আমি কি করছি? একটা ব্যাংকে অ্যাকাউন্ট করছি। কারণ ওই অ্যাকাউন্টে যে টাকাটা আমি জমা রাখতেছি, এই অ্যাকাউন্টটা আমার টাকাটা ব্যাংক কি করতেছে? সংরক্ষণ করতেছে, বা আমার টাকাটা ব্যাংকের কাছে গচ্ছিত আছে। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এই টাকাটা ব্যাংকের কি? এই টাকাটা ব্যাংকের দায়। তাই আমি যখন নগদান বইয়ে ডেবিট করি, ব্যাংক তখন কিন্তু পাস বহিতে ক্রেডিট করে। কেন ক্রেডিট করে জানো? কারণ দায় বাড়লে ক্রেডিট। তাহলে ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে পাস বহিতে। আর পাস বহিতে আবার দুইটা কলাম আছে, একটা ডেবিট কলাম, একটা ক্রেডিট কলাম, একটা ক্রেডিট কলাম। তাহলে আমি যখন নগদান বইয়ে ডেবিট করি, ব্যাংক তখন পাস বহিতে ক্রেডিট করে। মানে টাকা কিন্তু আমার এক জায়গায় বাড়তেছে, এক জায়গায়। মানে আমার এটা অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টে জমা দিলাম 10,000 টাকা। এই যে আমি অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দিলাম, তাহলে আমি প্রতিষ্ঠান, আমি এই টাকাটা নগদান বইয়ে সংরক্ষণ করতেছি, ব্যাংক এই টাকাটা পাস বহিতে সংরক্ষণ করতেছে। মূল বিষয়টা কিন্তু এটি। তার মানে লেনদেন কিন্তু একটি, কিন্তু সংরক্ষণ করতেছে উভয় বহি। ওকে? তাহলে আমি কিভাবে সংরক্ষণ করতেছি? সম্পদ ধরে। এই মূল থিমটা তোমাকে আগে মাথায় নিয়ে আসতে হবে। মূল থিমটা যদি মাথায় নিয়ে আসো, ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। তাহলে এটা আমার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের হিসাবটা আমি নগদান বইয়ে সংরক্ষণ করতেছি, ব্যাংক পাস বহিতে সংরক্ষণ করতেছে। ওকে? তাহলে যখন অ্যাকাউন্টে টাকা বাড়ে, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সম্পদ বাড়ে, তাই নগদান বই ডেবিট। যখন অ্যাকাউন্টে টাকা বাড়ে, কারণ অ্যাকাউন্টে এক জায়গায় কিন্তু টাকা বাড়বে, হিসাবভুক্ত হবে দুই জায়গায়। তো যখন প্রতিষ্ঠান হিসাবভুক্ত করবে সম্পদ ধরে, তাই সম্পদ বাড়লে ডেবিট। ব্যাংক হিসাবভুক্ত করবে দায় বিবেচনা করে। কারণ আমার টাকা ব্যাংকে আছে গচ্ছিত, চাহিদা মাত্র ব্যাংক কিন্তু টাকাটা ফেরত দিতে বাধ্য। তাহলে আমার টাকা ব্যাংকে যখন জমা থাকবে, তাহলে ব্যাংক আমার বিপরীতে ঋণী থাকবে, কারণ চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য। আমার টাকাটা ব্যাংকের নিকট গচ্ছিত আছে, আমি যখন তখন ব্যাংকের টাকাটা উত্তোলন করতে পারবো। তাহলে ব্যাংক আমার নিকট ঋণী আছে। তাহলে যখন এই অ্যাকাউন্টে টাকা বাড়ে, ব্যাংক পাস বহিতে কি করে? ক্রেডিট করে। কেন? কারণ আমরা সবাই জানি দায় বাড়লে ক্রেডিট। তাহলে নগদান বহিতে লিপিবদ্ধ করব প্রতিষ্ঠান ধরে। তার মানে আমি নিজেকে তখন ভাববো প্রতিষ্ঠান। আমি যখন পাস বহিতে লিপিবদ্ধ করব, তখন আমি ভাববো ব্যাংক, নিজেকে ভাববো ব্যাংক। ওকে? তাহলে আমি যখন নগদান বইয়ে ডেবিট করি, পাস বহিতে ব্যাংকে ক্রেডিট করা হবে। আমি যখন নগদান বইয়ে ক্রেডিট করি, পাস বহিতে ডেবিট করা হবে। কেন? এখানে ডেবিট হবে সম্পদ বাড়ার জন্য, এখানে ক্রেডিট হবে সম্পদ কমার জন্য। এখানে ক্রেডিট হবে দায় বাড়ার জন্য, এখানে ডেবিট হবে দায় কমার জন্য। তো এই বিষয়টা ক্লিয়ার কিনে জানাবে। আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এই বিষয়টা ক্লিয়ার কিনে একটু দ্রুত জানাও, এই বিষয়টা ক্লিয়ার কিনা। কারণ এই জিনিসটা কিন্তু মূল কনসেপ্ট, এই জিনিসটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যে
আমরা চেক সংক্রান্ত বা ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা প্রতিষ্ঠান আমরা লিপিবদ্ধ করি নগদান বইতে। আর নগদান বইতে আমরা লিপিবদ্ধ করি কি বিবেচনা করে? সম্পদ বিবেচনা করে। কারণ ব্যাংকের টাকা আমার সম্পদ, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে কি আমার সম্পদ। তা সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। অর্থাৎ অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে আমি নগদান বইয়ে ডেবিট করব, অ্যাকাউন্টে যদি টাকা কমে আমি নগদান বইয়ে ক্রেডিট করব। ঠিক তেমনইভাবে এবার তুমি নিজেকে ব্যাংক ভাবো, তো তুমি ব্যাংক নামক প্রতিষ্ঠান, তাহলে তুমি কি করতেছো? মক্কেলের টাকা সংরক্ষণ করতেছো। তো তুমি যদি ব্যাংক হও তো তুমি কি ঋণী থাকবা না? তো তুমি যদি ঋণী থাকো তাহলে কি হবে? অ্যাকাউন্টে টাকা বাড়লে তুমি অ্যাজ এ ব্যাংক তুমি কি করবা? মক্কেলের পাস বহিতে ক্রেডিট করবা। ওই অ্যাকাউন্টে যদি টাকা কমে তো তুমি মক্কেলের পাস বহিতে ডেবিট করবা। ওকে ওকে তাহলে সিকান্দার আলী বলছো বোর্ড ক্লিয়ার না, বোর্ড ক্লিয়ার না। অজয় বলছো আরেকটু বুঝালে ভালো হবে। ইনশাল্লাহ আমি অঙ্ক দিয়ে আবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নেই, আমি অঙ্ক গিয়ে আবার বুঝাবো। তাহলে আমি আরেকটু বেসিক বিষয়টা বুঝাই, মানে একদম খুব ঠান্ডাভাবে চিন্তা করো। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার এই অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমার যে টাকাটা জমা আছে, অ্যাকাউন্টটা আমরা কোথায় খুলি? ব্যাংকে খুলি। আমরা অ্যাকাউন্টটা কোথায় খুলি? ব্যাংকে। আমরা অ্যাকাউন্টটা কোথায় খুলি? ব্যাংক। অর্থাৎ ব্যাংক একটা প্রতিষ্ঠান। এই যে আমি অ্যাকাউন্টটা ব্যাংকে খুললাম, এই অ্যাকাউন্টের টাকাটা দুইটা প্রতিষ্ঠান হিসাবের বহিতে সংরক্ষণ করে। মূল বিষয়টা হচ্ছে এটি। তারপরে এই অ্যাকাউন্টে আমার কত টাকা আছে এটা দুইটা বহিতে হিসাবভুক্ত করা, অর্থাৎ দুইটা প্রতিষ্ঠান দুইটা বহিতে হিসাবভুক্ত করে। আমি প্রতিষ্ঠান, আমি হিসাবভুক্ত করি অ্যাকাউন্টের টাকা আমার নগদান বহিতে। তাহলে আমি যে প্রতিষ্ঠান, আমি যে অ্যাকাউন্টটা খুললাম, ব্যাংকে যে অ্যাকাউন্টটা খুললাম, ওই অ্যাকাউন্টটা আমার কি? আমার সম্পদ। কারণ আমি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে টাকা জমা রাখতেছি। তাহলে আমার টাকা আমি ব্যাংকে রাখতেছি, তাহলে আমার সম্পদ না? তাহলে এই অ্যাকাউন্টে যখন টাকা বাড়বে আমি নগদান বই ডেবিট করি, এই অ্যাকাউন্টে যখন টাকা কমবে আমি নগদান বই ক্রেডিট করি। ঠিক তেমনইভাবে এই অ্যাকাউন্টের টাকা ব্যাংক আবার কি করতেছে? আমার নামে পাস বহিতে লিপিবদ্ধ করতেছে। পাস বহিতে কি বহিতে লিপিবদ্ধ করতেছে? পাস বহিতে। তাহলে আমি ব্যাংকে টাকা রাখছি, এই টাকাটা আমার না? তাহলে আমার টাকাটা কোথায় আছে? ব্যাংকে আছে। তাহলে ব্যাংক যখন এই অ্যাকাউন্টের টাকা সংরক্ষণ করবে, তুমি নিজে চিন্তা করো তো, তুমি ব্যাংকে টাকা রাখছো, ব্যাংক তোমার টাকা এখন হিসাবের বহিতে হিসাবভুক্ত করবে। সম্পদ ধরে না দায় ধরে? বলো, সম্পদ ধরে না দায় ধরে? আরিফ সরকার ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্পদ ধরে না দায় ধরে? তুমি কি বলবা? তুমি বলবা স্যার দায় ধরে। কেন? আমার টাকা তো ব্যাংকে আছে, এখন ব্যাংক আমার টাকা হিসাবভুক্ত করবে। তাহলে ব্যাংকের কি আমার টাকা দায় না? তাহলে ব্যাংকের যে আমার টাকা দায়, তাহলে আমরা কি জানি? এই অ্যাকাউন্টে যদি টাকা বাড়ে তার মানে কি? প্রতিষ্ঠানের যেমন সম্পদ বাড়তেছে, তাহলে ব্যাংকের কি বাড়তেছে? দায় বাড়তেছে। তারপরে টাকা কিন্তু এক জায়গায় বাড়তেছে, হিসাবভুক্ত করতেছে দুই জায়গায়। মূল প্রবলেমটা এই জায়গায়। তারপরে এটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। টাকা কিন্তু এক জায়গায় বাড়বে এক জায়গায় কমবে, কিন্তু হিসাবভুক্ত করবো দুইটা প্রতিষ্ঠানে, হিসাবভুক্ত করবো দুইটা প্রতিষ্ঠানে। তাহলে প্রতিষ্ঠানের বহিতে হিসাবভুক্ত করা হবে সম্পদ বিবেচনা করে। সম্পদ বাড়লে ডেবিট, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা বাড়লে সম্পদ বাড়বে। ঠিক তেমনি অ্যাকাউন্টে টাকা বাড়লে যেহেতু সম্পদ বাড়ছে তাই ব্যাংকের দায় বাড়বে, তাই ব্যাংক সঙ্গে সঙ্গে ক্রেডিট করবে। তাহলে আমি যখন ডেবিট করব ব্যাংক সঙ্গে সঙ্গে ক্রেডিট করবে। আমি যখন ক্রেডিট করব, কেন ক্রেডিট করব? অ্যাকাউন্টে টাকা কমার কারণে। ব্যাংক কি করবে? দায় কমার জন্য ডেবিট করবে। মূল থিমটাই হচ্ছে এটি, মূল থিমটাই হচ্ছে এটি। তাহলে এভরিথিং ক্লিয়ার কিনে এবার তোমরা জানাবা, এভরিথিং ক্লিয়ার কিনে এবার তোমরা জানাবা আর কোনো প্রবলেম আছে কিনা। তোমরা এখন একটু জানো আর কোনো প্রবলেম আছে কিনা। এটা হচ্ছে মূল থিম। এখন আমরা আসবো যে এখন ক্লিয়ার কিনা। সুহানুর রহমান, আমি আজ ফার্স্ট আপনার ক্লাস করতেছি, কিন্তু আপনার ক্লাস অনেক খারাপ লাগছে। আপনার ক্লাস বুঝা যায় না, কিভাবে বোঝান আল্লাহ জানে। তোমার ক্লাস করার দরকার নাই, তোমার যেহেতু বোঝা যায় না, আমার ক্লাস যেহেতু বোঝা যায় না, তোমার ক্লাস আসলে করার প্রয়োজন নেই। এখন তুমি যদি এই কথা বলো কিভাবে বুঝান আল্লাহ জানে, তাহলে আসলে এখানে যারা ক্লাস করতেছে তাহলে আমি কাউকে বুঝাইতে পারবো না। তাহলে এইরকম কমেন্ট কিন্তু আসলে উৎসাহিত নিরুৎসাহিত করা। এইরকম কমেন্ট করার মূল থিমটা হচ্ছে আসলে কি? এখানে উৎসাহিত করা না, যে তুমি আমাকে নিরুৎসাহিত করতেছো। তোমার যদি মনে হয় তোমার ক্লাস করতে ভালো লাগতেছে না, তুমি করিও না, তোমাকে তো জোর করে ক্লাস কেউ করাচ্ছে না। ওকে, বা এখানে কিন্তু কোনো পে দিয়েও ক্লাস করতেছে না যে আমি ক্লাস করাচ্ছি বিনিময়ে তুমি আমাকে টাকা দিবা। অতএব তোমার ইচ্ছা, তুমি ক্লাস করলে করবা, না করলে নাই। তোমার অ্যাজ ইউর উইচ, তুমি ইচ্ছা করলে ক্লাস করতে পারো, ইচ্ছা না করলে তুমি ক্লাস করতে পারো না। আসলে এরকম কিন্তু কি বলবো আমি, এরকম কমেন্ট আসলে আনএক্সপেক্টেবল। এরকম কমেন্ট যদি তোমরা করো আসলে কি বলবো, আর এটা কিছু বলার ভাষা আমার নেই। এটা মানে কি মুডটাই নষ্ট করে দিলা তোমরা। আসলে তুমি এমন একটা কমেন্ট করলা যে আসলে মুডটাই নষ্ট হয়ে গেল। ওকে,
এটার বাজে একটা কমেন্ট। আমি কিভাবে ক্লাস করাচ্ছি আল্লাহ জানে, এটা তো খুব তোমরা তো তাহলে কি বলবো, যদি আল্লাহ আমার ক্লাস বুঝে তাহলে তোমরা কেন ক্লাস বুঝবা? আল্লাহ তো সবার মনের কথাই বোঝে। আমি যদি অন্যভাবেও বুঝাই আল্লাহ কিন্তু বুঝবে, আল্লাহ সব জানে। আর তোমরা যদি এই কথা বলে কি বলবো আমি, আর আসলে মানে আনএক্সেপ্টেবল কথা, সব বাদ দাও। তাহলে ওকে, এখন আমরা চলে আসব পরের ধাপে। এখন দেখো, আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন, আমরা ব্যাংক সংক্রান্ত আমরা ওকে সমস্যা নেই, ইনশাল্লাহ সমস্যা নাই, আমি মন খারাপ করতেছি না। আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন যে নগদান বই আর পাস বইতে লিপিবদ্ধ করতেছি, আমরা কিন্তু এটি প্রতিনিয়ত লিপিবদ্ধ করতেছি। ওকে, আমরা প্রতিনিয়ত লিপিবদ্ধ করতেছি। তাহলে ধরো এটা আমার নগদান বই, এটা আমার নগদান বই, এটা আমার পাস বই। আমি সহজে একটু বলি, নগদান বই পাস বই, নগদান বইয়ে ডেবিট ক্রেডিট, পাস বইয়ে ডেবিট ক্রেডিট। এখন আমরা কি জানি, আমরা নগদান বইয়ে যেটা ডেবিট করব ব্যাংক পাস বইয়ে সেটা ক্রেডিট করবে। ওকে, আমরা যেটা নগদান বইয়ে ক্রেডিট করব ব্যাংক পাস বইয়ে সেটা ক্রেডিট করবে। এখন একটি হিসাবকালে বা একটি মাসে দেখা যায় যে কিছু কিছু কারণে, যেমন সময়গত গ্যাপ হতে পারে, তারপরে ভুল হতে পারে, কিছু কিছু কারণে যে একটা বহিতে ডেবিট করা হয়েছে অপর বহিতে ক্রেডিট করা হয়নি, বা অপর বহিতে ক্রেডিট করা হয়েছে এই বহিতে ডেবিট করা হয়নি। আমি খুব সহজে বলার চেষ্টা করতেছি। বা নগদান বইয়ে ক্রেডিট করা হয়েছে পাস বহিতে ডেবিট করা হয়নি, তার মানে একটা বহিতে লেখা হয়েছে অপর বহিতে লেখা হয়নি। তখন কি হবে, উভয় বহির জেরের মধ্যে হিসাবকাল শেষে পার্থক্য পরিলক্ষিত হবে। মূল বিষয়টা হচ্ছে এটি। আসলে আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমরা কেন প্রস্তুত করি তার মূল জায়গায় এখন আমি আসতেছি। তাহলে আমি একটু আগে বললাম যে ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান নগদান বহিতে লিপিবদ্ধ করে, ব্যাংক পাস বহিতে লিপিবদ্ধ করে। ওকে, তার মানে লেনদেন সংগৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয় দুই জায়গায়, বা হিট করে দুই জায়গায়। এখন ধরো আমি কাউকে চেক প্রদান করছি, চেক ইস্যু করছি, আমি চেক ইস্যু করার সময় কি করব, নগদান বই ক্রেডিট করব, কারণ আমি যখন চেক দেব আমার টাকাটা অ্যাকাউন্ট থেকে চলে গেছে, তার সঙ্গে সঙ্গে আমি নগদান বই ক্রেডিট করব। এখন যাকে আমি চেক দিছি সে ওই চেকটা আমার ব্যাংকে গিয়ে উপস্থাপন করবে, আর আমার ব্যাংকে যখন উপস্থাপন করবে ব্যাংক কি করবে, আমার অ্যাকাউন্ট থেকে তাকে চেক বাবু টাকা দিয়ে দেবে। তাহলে ব্যাংক তখন সঙ্গে সঙ্গে কি করবে, আমার অ্যাকাউন্টে ডেবিট করবে। তাহলে আমি যখন ক্রেডিট করতেছি ব্যাংক আমার অ্যাকাউন্টে ডেবিট করতেছে। ওকে, এখন আমি যাকে চেক দিলাম ওই চেকটার মেয়াদ কিন্তু আমরা সবাই জানি 6 মাস, আমি মেয়াদ জানি 6 মাস। কারণ আমি যখন চেক দিছি চেক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নগদান বইয়ে আমি ডেবিট করছি, কিন্তু সে ওই মাসে আমার ব্যাংকে চেক নিয়ে যায়নি বা আমার ব্যাংকে চেকটি উপস্থাপন করেনি। তাহলে আমার ব্যাংক কি ওই চেকের জন্য পাস বহিকে ডেবিট করবে? কখনোই করবে না। এই মূল কারণ হচ্ছে এটি। আসলে আমি ক্রেডিট করলাম, ব্যাংক ডেবিট করলো না। ওকে, বা আমি ডেবিট করছি, ব্যাংক ক্রেডিট করলো না। তখন আমি কি করব, দেখব উভয় বহির মধ্যে আমি পার্থক্য লক্ষ্য করব। এই মূল দেখো, আমি মূল পয়েন্টে চলে আসতেছি। এই যে আমি উভয় বহির মধ্যে পার্থক্য লক্ষ্য করতেছি, এই পার্থক্য লক্ষ্য করার ফলে আমাকে এই পার্থক্য মিলকরণ করতে হবে। এই পার্থক্য করার জন্যে বা এই পার্থক্যটাকে সমতা বিধান করার লক্ষ্যে আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং পাস বইয়ের পার্থক্যের কারণ উদ্ঘাটন করে উভয় বহির মধ্যে সমতা বিধান করা। এখানে আর কোনো তোমার পার্থক্য কিন্তু নেই। ওকে, আমি আর ভুল ভাবতেছি না, আসলে তোমরা ওসব বাদ দাও। ইনশাল্লাহ আমি ওই কমেন্ট দেখবো না, আমি ইনশাআল্লাহ ওই কমেন্টগুলো দেখবো না। আমি তোমাদের প্রতি আমি কনসালটেশন করতেছি যে কীভাবে ভালো ক্লাস নেওয়া যায়। ওকে, কোনো সমস্যা নেই। আসলে এরকম কিছু স্টুডেন্ট আছে, পোলাপান আছে যে আসলে উৎসাহিত না দিয়ে নিরুৎসাহিত দিবে, যাতে তোমরাও ক্ষতিগ্রস্ত হও এবং আমিও যেন আজকে ক্লাসটি ভালোভাবে উপস্থাপন করতে না পারি। কারণ যখন একটা টিচারের মাথায় মনে করো মেন্টালি প্রেশার পড়বে বা হাম্পার পড়বে, তখন কিন্তু দেখবা যে আমি কি শিখাতে চাচ্ছি ওটা কিন্তু আমার মুখে আর আসবে না। কারণ এটা কিন্তু মাইন্ড গেম। আমি তোমাকে বারবার বলি যে আমি যখন আমার ক্লাসে সন্তুষ্ট হব তখন তোমরা সন্তুষ্ট হবা। কারণ আমিও কিন্তু বুঝি যে আমি যে আজকে ক্লাসটা করালাম, আমি অ্যাজ এ টিচার, শিক্ষক হিসেবে আমি আজকে ক্লাসটা করিয়ে সন্তুষ্ট কিনা। আমি যদি ক্লাসটা করি আজকে সন্তুষ্ট থাকি, ইনশাল্লাহ তোমরাও কিন্তু ওই ক্লাসটা থেকে সন্তুষ্ট হবা। ওকে, তোমরাও কিন্তু সন্তুষ্ট হবা। তাহলে একজন টিচারের কিন্তু এইটা, যারা ভালো টিচার তার কিন্তু এইটাই হচ্ছে মূল বিষয়টা। আর সে যদি মনে করে না আজকে ক্লাসটা ভালো হয়েছে, তাহলে স্টুডেন্টরাও কিন্তু উপকৃত হবে। কিন্তু আমি যদি মনে করি না আজকে ক্লাসটা আমার ভালো করাতে পারে নাই, তার মানে কি তোমরাও কিন্তু
ক্লাসটা থেকে বেশি উপকৃত হবো না। যেমন আমি কিন্তু রেওয়া মিল যে অধ্যায়টা করিয়েছিলাম, আমি কিন্তু নিজে থেকে আপসেট ছিলাম। আসলে রেওয়া মিলের সেদিন ক্লাসটা কিন্তু আমার ভালো হয়নি, আমি কিন্তু নিজে ক্লাসের পর আপসেট হয়ে গেছিলাম, যেন আজকে আমি ক্লাসটা মডের মতো করাতে পারিনি। আমি কিন্তু বুঝি আসলে কোন দিন ক্লাসটা ভালো হলো আর কোন দিন ক্লাসটা ভালো হলো না। ওকে, তা যাই হোক, আমি আর ওই কথা নিয়ে আলোচনা করব না, আমরা মূল পয়েন্টে চলে আসি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমি কি বললাম যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করি। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার মূল লক্ষ্য হচ্ছে আমরা নগদান বই আর পাস বইয়ে যে জেরের মধ্যে পার্থক্য দেখি, কারণ নগদান বই আর পাস বইয়ের পার্থক্য কিন্তু জের কিন্তু একই হওয়ার কথা ছিল, কিন্তু হিসাবকাল শেষে বা মাস শেষে দেখা যায় যে নগদান বইয়ের জের আলাদা, পাস বইয়ের জের আলাদা। বাস্তবে নগদান বইয়ের জের আর পাস বইয়ের জের আলাদা হবে না, কারণ আমার হিসাব একটা, অ্যাকাউন্ট হচ্ছে একটা, আমি সংরক্ষণ করি দুই জায়গায়। ওকে, সংরক্ষণ করি দুই জায়গায়, বাড়লে এখানে বাড়ে নগদান বইয়ে ডেবিট করি, পাস বইয়ে ক্রেডিট করি, এখানে কমে আমি নগদান বইয়ে ক্রেডিট করি, পাস বইয়ে ডেবিট করি। মূল বিষয়টা কিন্তু এটা, কারণ অ্যাকাউন্ট কিন্তু একটা, হিসাবভুক্ত করতেছি দুই জায়গায়, আমি প্রতিষ্ঠান নগদান বইয়ে, ব্যাংক আমার হয়ে পাস বইয়ে। তাহলে অ্যাকাউন্টে যখন টাকা বাড়ে নগদান বইয়ে আমি ডেবিট করি সম্পদ বাড়ার কারণে, অ্যাকাউন্টে যখন টাকা বাড়ে ব্যাংক পাস বইয়ে ক্রেডিট করে দায় বাড়ার কারণে। মূল কথাটা এটি। অ্যাকাউন্টে যখন আমার টাকা কমে, আমি প্রতিষ্ঠান নগদান বইয়ে, অ্যাকাউন্টে টাকা কমছে মানে আমার সম্পদ যেহেতু কমে গেছে, আমি নগদান বইয়ে ক্রেডিট করি। ওকে, তাহলে আমার অ্যাকাউন্টে যদি টাকা কমে ব্যাংক পাস বইতে ডেবিট করে, তাহলে আমি যখন ক্রেডিট করি ব্যাংক কিন্তু ডেবিট করে। তাহলে এটা দ্বারা কি পরিলক্ষিত হচ্ছে যে প্রত্যেকটা লেনদেন সংগঠিত হওয়ার পর উভয় বহি জের কিন্তু মিলে যাচ্ছে বা মিলে যাইতে হবে বা যেতে হবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে হিসাবকাল শেষে বা মাস শেষে উভয় বহি মিলে না, গরমিল লক্ষ্য করা যায়। আর এই গরমিলটা কেন লক্ষ্য করা যায় বা গরমিলটা কেন হয়, এই গরমিলের কারণ উদ্ঘাটন করার জন্য আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। তাহলে আমি যদি বলি সংজ্ঞাটা এইভাবে বলবো যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় নগদান বই ও পাস বইয়ের পার্থক্যের কারণ উদ্ঘাটন করার জন্য এবং সমতা বিধান করার জন্য। ওকে, এটি ক্লিয়ার কিনা জানাবা। এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় আমাদের জের নির্ণয়ের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমরা জের নির্ণয় করব কিভাবে। আমি কিন্তু আমার অ্যানাউন্সমেন্টে কিন্তু দিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা জের নির্ণয় করবা। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় আমার কিওয়ার্ড এই কিওয়ার্ড হচ্ছে চারটা, কিওয়ার্ড হচ্ছে চারটা, 1 2 3 হচ্ছে 4। এই চারটা যদি কিওয়ার্ড আমরা মাথায় রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমার কাছে ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজ। ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমি প্রস্তুত করব, আমার কিওয়ার্ড চারটা। একটা হচ্ছে পরিবহনাধীন চেক, এগুলো সব লেখা আছে, আমি মুখে এমনি আলোচনা করি, সব আমি কিন্তু লিখে দিছি। একটা হচ্ছে পরিবহনাধীন চেক, একটা হচ্ছে একটা হচ্ছে বকেয়া চেক, একটা আছে ক্রেডিট মেমো, একটা হচ্ছে ডেবিট মেমো। ওকে, এগুলো আমি অঙ্ক করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি এবং সেই সাথে ডেবিট ক্রেডিটগুলোও বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই, আমি আর কথা বাড়াবো না, আমি এখন অঙ্কে চলে যাব, আমি এখন অঙ্কে চলে আসি। তোমরা সবাই বের করো প্রথমে বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নং 6, একটু বের করে আমাকে জানাও বের করছো কিনা, ইয়েস জানাও। স্যার বোর্ড পরীক্ষায় খাতা প্রস্থ বরাবর করলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তুমি প্রস্থ বরাবর করতে পারো, দৈর্ঘ্য বরাবরও করতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তুমি প্রস্থ দৈর্ঘ্য উভয় বরাবর তুমি করতে পারো, প্রস্থ দৈর্ঘ্য উভয় বরাবর করতে পারো। আর আমি তোমাকে যেটা বলতেছি, তোমরা সবাই দ্রুত বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নং 6 বের করো, বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নং 6 বের করো। ওকে, তাহলে ওকে আমি চলে যাই আমাদের প্রশ্নে চলে আসি আমরা। এই আমার প্রশ্নে চলে আসলাম। তাহলে আমরা প্রথমে বের করছি বরিশাল বোর্ড তোমার 2019 প্রশ্ন নাম্বার হচ্ছে 6, প্রশ্ন নাম্বার 6। তাহলে এখন আমরা প্রশ্নটা একটু ভালোভাবে লক্ষ্য করি, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে বলছে জনাব সাজিদ একজন ব্যবসায়ী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের ব্যাংক হিসাব এবং নগদান বই পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া গেল। তাহলে স্পষ্ট বলা আছে জনাব সাজিদ একজন ব্যবসায়ী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের ব্যাংক হিসাব এবং নগদান বই পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া গেল। সে তথ্যাবলী কি? প্রথমে 1, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,500 টাকা। এই এখন আমাকে জেরের বিষয়টা চিন্তা করতে হবে। আমার কিন্তু এখানে সর্বসাকুল্যে জেড থাকে 4টা, মানে প্রথমে হেডলাইন অর্থাৎ প্রারম্ভিক জেড যেটাকে আমরা বলি বা প্রশ্নে প্রদত্ত জেড। ওকে, আমাদের প্রশ্নে কিন্তু
চারটা জেরের দুইটা জের থাকতে পারে বা একটা জের দেওয়া থাকতে পারে। আর চারটা জের কিভাবে, নগদান বই কলাম কয়টা দেখো, নগদান বই, নগদান বই কলাম কয়টা, ব্যাংকের কলাম কয়টা, দুইটা, একটা ডেবিট কলাম একটা ক্রেডিট কলাম। পাস বই আমার কলাম কয়টা, পাস বই আমার কলাম কয়টা, একটা ডেবিট কলাম একটা ক্রেডিট কলাম। যেহেতু নগদান বইয়ের কলাম দুইটা, তাহলে জের কয় রকম হতে পারে, দুই রকম। যেহেতু পাস বইয়ের কলাম দুইটা, জের কয় রকম হতে পারে, দুই রকম। তাহলে নগদান বইয়ের জের দুইটা, পাস বইয়ের জের দুইটা। এই চারটা জেরের মধ্যে প্রশ্নের শুরুতে যে কোনো দুটা জের দেওয়া থাকতে পারে বা যে কোনো একটা জের দেওয়া থাকতে পারে। এখন তোমাকে বুঝতে হবে যে জেরগুলো ডেবিট না ক্রেডিট, ডেবিট না ক্রেডিট, এটা আগে ধরা শিখতে হবে। তারপরে আমি ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করব, মূল বিষয়টা হচ্ছে এটি। তারপরে আমি ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করব, কারণ আমি আজকে কিন্তু একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজে আমি ডেবিট ক্রেডিট ধরার সিস্টেমটা তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, তাহলে এখানে প্রথমে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি, এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে কয় টাকা আছে, নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে কয় টাকা আছে। তাহলে আমি এটাকে কি বলবো, এটা আছে ডেবিট জের। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যে আমার 32,500 টাকা আছে, এই 32,500 আমার ডেবিট জের। ডেবিট আগে দেখো, তারপরে আমি বুঝাচ্ছি। এখন আমি কিন্তু অঙ্কে যাচ্ছি না, আগে এখান থেকে বুঝাচ্ছি আমরা। তাহলে 32,500 আমার আছে, এটি কি জের, ডেবিট জের। তাহলে আমি আবারও বলতেছি, এখানে স্পষ্ট বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,000 টাকাটা, 32,500 টাকা। তাহলে আমাদের বহি কয়টা, দুইটা, আমাদের বহি কয়টা, দুইটা। তাহলে এখানে বলছে নগদান বই। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি, এটা তারা কি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে আমার ব্যাংকে কয় টাকা জমা আছে, ব্যাংকে কয় টাকা জমা আছে। আর তোমার ব্যাংকে যে টাকাটা জমা আছে এটা ডেবিট জের না ক্রেডিট জের, কারণ ব্যাংক জমা আমরা জানি সম্পদ, তো সম্পদ মানে ডেবিট, ব্যাংক জমা আমরা কি জানি, জানি সম্পদ, সম্পদ মানে কি ডেবিট। আর যদি বলা থাকতো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, তাহলে তুমি কি বুঝতা, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে কি, অর্থাৎ ব্যাংকে যা জমা আছে তার চেয়ে বেশি ব্যাংক পাবে, তখন এটা হইতো ক্রেডিট জের। ওকে, তাহলে নগদান বই অনুযায়ী তোমার ব্যাংক জমা হচ্ছে 32,000, এটা আমি 1 নম্বর দিলাম। এখন 2 নম্বর বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তার মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট তারিখে, ওই তারিখে যে এখানে কোনো তারিখ উল্লেখ নাই, তাহলে এটা বুঝে নিতে হবে তারিখ আছে ডিসেম্বর 31। তাহলে ডিসেম্বর 31 তারিখ অনুযায়ী আমার নগদান বই অনুযায়ী আমার উদ্বৃত্ত হচ্ছে 32,500। কিন্তু আমি যখন ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করছি 31 তারিখে, 31 ডিসেম্বর তারিখে, আর ব্যাংক স্টেটমেন্টে দেখতেছি আমার অ্যাকাউন্টে 32,500 টাকা নেই, আমার অ্যাকাউন্টে 21,500 টাকা আছে। তো এটা বলতেছি কি যে কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500 টাকা। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানে কি, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানেও ব্যাংকে টাকা আছে, আর ব্যাংকে যেটা জমা থাকে আমার জন্য সম্পদ, ব্যাংকের জন্য কি দায়। তাহলে আমার জন্য ডেবিট, ব্যাংকের জন্য কি ক্রেডিট। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500, তাহলে এটা কি জের, ক্রেডিট জের। এইভাবে আমাকে কিন্তু জেরটা আগে প্রথমে জেরটা বুঝতে হবে। তাহলে এটি ক্লিয়ার কিনা আগে তোমরা দ্রুত জানাও, আমাকে ধাপে ধাপে যাইতে হবে। এটি ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও, এই জিনিসটা ধরা ক্লিয়ার কিনা। তাহলে যদি প্রশ্নে লেখা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে কি, এটা আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কয় টাকা আছে নগদান বই অনুযায়ী, অর্থাৎ নগদান বইয়ে যে আমি তোমার লেনদেনগুলো লিখছি ওই লেনদেনের আলোকে আমার ব্যাংকে কয় টাকা আছে, 32,500। তাহলে আমি প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে যে টাকা আছে, তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই টাকাটা সম্পদ না, তো সম্পদ মানে কি, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ডেবিট, সম্পদ মানে ডেবিট। ওকে, এখন ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এবার কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী, তাহলে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার অ্যাকাউন্টে টাকা কত আছে, আসলে এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার অ্যাকাউন্টে টাকা আছে 21,500। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা কি সম্পদ না দায়, দায়, তাই এটি ক্রেডিটসের। ওকে, এখন ডিসেম্বর 31 তারিখ অনুযায়ী আসলে দুইটা বই জের কিন্তু একই হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখো একই হয়নি। আর কেন একই হয় নাই, এই নিচের লেনদেনগুলোর কারণে। ওকে, তাহলে ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। ফার্স্ট পার্ট একটু কঠিন, কোনো কঠিন না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তো সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটা সবাই দ্রুত জানাও। আমি যে জেরের বিষয়টা এই একটা কোনো রোমান সংখ্যা 1 অনুযায়ী বললাম, সবাই দ্রুত একটু বলো, আসলে কমিউনিকেশন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত একটু দ্রুত জানাও, মেসেজ দিয়ে দ্রুত আসলে মেসেজ করো ক্লিয়ার কিনা এটি, সবাই দ্রুত জানাও।
তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী নগদান বই অনুযায়ী যে ব্যাংক জমা উদ্বৃত্ত 32,500 টাকা ছিল এটি হচ্ছে ডেবিট, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা যে ছিল এটি হচ্ছে ক্রেডিট। একটু দ্রুত জানাও, একটু দ্রুত সবাই জানাও, দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। ওকে ক্লিয়ার, ওকে ওকে। অজয় বলছো আরেকটু বুঝালে ভালো হবে স্যার। ওকে আমি আবারও বলতেছি, তুমি একটু নিজে চিন্তা করো। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই মানে কি, আমরা প্রতিষ্ঠানে যে নগদান বইটা সংরক্ষণ করি, হ্যাঁ, তো নগদান বই যে সংরক্ষণ করি, নগদান বই আমি কিন্তু দুইটা কলাম সংরক্ষণী, একটা ক্যাশ বাক্সের কলাম, একটা ব্যাংকের কলাম। অর্থাৎ নগদান বই কিন্তু আমাদের, আমরা যখন 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করি, বাট্টার হিসাবটা বাদ দাও, 3 ঘোড়া নগদান বই কি থাকে, একটা ক্যাশ বাক্সের কলাম, একটা ব্যাংকের কলাম। আর এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে ব্যাংকের কলামকে বুঝাচ্ছে। তার মানে আমার ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে, ওই অ্যাকাউন্টে যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে, এই লেনদেনগুলো কিন্তু আমরা নগদান বই লিপিবদ্ধ করছি। আর এই লেনদেনগুলো লিপিবদ্ধ করার পর আমি কি করছি, নগদান বইয়ের ডেবিটটা যোগ করছি, যোগ করে যোগফল নামাইছি, সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে গেছি। ডেবিট মানে কি, এই অ্যাকাউন্টের প্রাপ্তিগুলো বুঝায়। ডেবিট মানে অ্যাকাউন্টের, এই অ্যাকাউন্টে কী কী আমার প্রাপ্তি হয়েছে, অর্থাৎ এই অ্যাকাউন্টের ফলে এই মানে কী কী লেনদেনের ফলে অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে, সেগুলো কিন্তু নগদান বইয়ে আমি ডেবিট লিখছি। ডেবিটগুলো যোগ করে এবং কী কী লেনদেনের ফলে অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাইছে সেগুলো ক্রেডিট দিকে লিখছি। আর প্রাপ্তি থেকে আমি প্রদান বিয়োগ করে আমি জের পাইছি হচ্ছে 32,500। তো এই 32,500 কি মিন করতেছে, যে ব্যাংকে আমার কত টাকা আছে। তাহলে 32,500 ব্যাংকে আমার আছে, এই যে 32,500 টাকা আমার ব্যাংকে আছে, তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এটা সম্পদ না, এটা কি সম্পদ কিনা, প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সম্পদ কিনা। তো সম্পদ মানে কি, ডেবিট জের। সম্পদ মানে কি, ডেবিট জের। আমি আবারও বলতেছি, সম্পদ মানে কি, ডেবিট জের। একদম ইজি। এখন তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আসো, এই যে পরে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে, কিন্তু ব্যাংক বিবরণী অনুযায়ী, কারণ নগদান বই প্রস্তুত করে প্রতিষ্ঠান, ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে, ব্যাংক। ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে, ব্যাংক। এখন ব্যাংক আমার কি চেক সংক্রান্ত লেনদেন বা এই অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করছে। এখন ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এই অ্যাকাউন্টে যখন টাকা বাড়ছে তখন ব্যাংকের দায় বাড়ছে, তখন ব্যাংক কি করছে, ক্রেডিট করছে। এই অ্যাকাউন্টের যখন টাকা কমছে, ব্যাংকের দায় কমছে, তখন ব্যাংক ডেবিট করছে। তার মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ওকে, তাহলে ব্যাংক মাস শেষে যখন জের নির্ণয় করছে তখন কি করছে, ক্রেডিটগুলো আগে যোগ করছে, ওই যোগফলটা ডেবিট দিকে নিয়ে আসছে, যে মক্কেলের অ্যাকাউন্টে মোট কয় টাকা আছে, ওইখান থেকেই মক্কেল উত্তোলন করছে কত বা মানুষকে প্রদান করছে কত, তো ওই যোগফলটা যখন ডেবিট দিকে আনছে, এনে এই যোগফল থেকে উপরের টাকাগুলো বিয়োগ করছে, করে বিয়োগফল পাইছে তোমার 21,500। তার মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার অ্যাকাউন্টে টাকা আছে 21,500। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমার অ্যাকাউন্টে যে 21,500 টাকা আছে, এটা ব্যাংকের সম্পদ না দায়, এটা ব্যাংকের দায়। দেখো ব্যাংক বিবরণীতে আমার অ্যাকাউন্ট, ব্যাংক বিবরণী অনুযায়ী আমার ব্যাংকে যে টাকাটা আছে, ব্যাংকের এটা দায়। তো দায় কি জের প্রকাশ করে, ক্রেডিট জের প্রকাশ করে। দায় কি জের প্রকাশ করে, ক্রেডিট জের প্রকাশ করে। তো এবার যার সমস্যা তারা ক্লিয়ার কিনে একটু জানাবা। এবার যাদের সমস্যা তাদের ক্লিয়ার কিনে এখন জানাবা। ওকে, তাদের ক্লিয়ার কিনে জানাবা। স্যার ছক এর উপরে ব্র্যাকেটে একক জের কেন লিখলেন, এটা পরে আমি আসতেছি, একক জের কেন লিখছি। তো এটি এখন ক্লিয়ার কিনা এবার জানাবা, এবার জানাবা ক্লিয়ার কিনা। এখন আমরা অন্যান্য লেনদেনগুলো দেখবো, আমরা এখন অন্যান্য লেনদেনগুলো দেখবো। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে, এখানে একজন প্রশ্ন, স্যার এটা কোন বোর্ড, এটা বরিশাল বোর্ড 2000, তোমার বরিশাল বোর্ড 2000 মেবি কত ছিল ভুলে গেলাম আমি। বরিশাল বোর্ড তোমরা বের করো, যে নতুন তোমরা বের করো হচ্ছে বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নম্বর 6, বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নম্বর 6, বরিশাল বোর্ড 2019 প্রশ্ন নম্বর 6 বের করো। ওকে, এখন এটা আমাদের গেল। তাহলে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পেলাম 32,500। এখন আমি এখানে কিন্তু প্রথমে চলে আসবো ডাইরেক্ট ক্ষয়ে। এখানে কি বলছে, আমি খ করব আগে। ক্ষয়ে বলছে প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী, আমাদের সিলেবাসের মধ্যে 3টা পদ্ধতি আছে, তোমার একক জের পদ্ধতি, উভয় জের সংশোধনী পদ্ধতি, আর নগদান সংশোধনী পদ্ধতি। আর নগদান সংশোধনী পদ্ধতি আমাদের কিন্তু ম্যাথ আসে না, আমাদের ম্যাথ আসে দুটা, একটা হচ্ছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ, আর উভয় জের
পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। আর আমরা যে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি এটি হচ্ছে প্রচলিত পদ্ধতি বা সনাতন পদ্ধতি। মানে একক জের পদ্ধতির মূল লক্ষ্য কি, একটা জেরকে লিখে ওই একটা জেরের সাপেক্ষে অপর জের নির্ণয় করা, একটা জেরকে লিখে একটা জেরের সাপেক্ষে অপর জেরকে নির্ণয় করা, এটি একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের মূল থিম। ওকে, কারণ একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে ব্যাংক সমন্বয় বিবরণীর প্রস্তুতের 100% অ্যাচিভমেন্ট হয় না। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির মূল লক্ষ্য কি, উভয় জেরের মধ্যে তোমার পার্থক্যের কারণ উদ্ঘাটন করে উভয় বহির সমতা বিধান করা। কিন্তু একক জের পদ্ধতিতে উভয় বহির মধ্যে সমতা বিধান হয় না, যার জের নির্ণয় হয়। আর উভয় বহির মধ্যে যে তোমার জেরগুলোর সমতা বিধান কোথায় হয়, তোমার উভয় জের পদ্ধতিতে। তাহলে প্রচলিত পদ্ধতি মানে সনাতন পদ্ধতি, আর সনাতন পদ্ধতি মানে একক জের পদ্ধতি। এজন্য আমরা যখন খ নং প্রশ্নের উত্তর লিখছি ব্যাংক সমন্বয় বিবরণী একক জের পদ্ধতি, এটা আমি আগেই করে রাখছি। ওকে, আর একক জের পদ্ধতিতে আমরা অঙ্ক করব কিভাবে, একক জের পদ্ধতিতে আমরা অঙ্ক করব যে কোনো একটা জের দ্বারা অঙ্ক শুরু করে আমরা যোগ বিয়োগ করে আমরা অপর জের নির্ণয় করব। তাহলে একটু ঠান্ডা মাথায় অঙ্কটা দেখো, ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা প্রশ্নের শুরুতে চলে আসি, আমরা একটা জের দ্বারা অঙ্ক শুরু করি। আর আমাদের প্রশ্নে উভয় বহির জের আছে, যে কোনো একটা, তুমি নগদান বইয়ের জের দ্বারা অঙ্ক শুরু করতে পারো, ব্যাংক বিবরণী জের দ্বারা অঙ্ক শুরু করতে পারো। তাহলে আমি নগদান বইয়ের জের নেব, তাহলে আমি লিখব নগদান বই অনুযায়ী তোমার ব্যাংক জমা। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এটি বুঝার জন্যে আমি দেখো এখানে ক্রেডিট লিখে রাখবো, এটা বুঝার জন্যে। আসলে এটা ডেবিট লিখে রাখবো, এটা আমার ডেবিট জের, তুমি লিখে রাখবা না, তোমার বুঝার জন্য এটা ডেবিট জের। ওকে, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে কি, এটা আমার ডেবিট জের। কারণ নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে কয় টাকা আছে, আমার নগদান বই অনুযায়ী ব্যাংকে যেটা টাকা থাকে এটা আমার সম্পদ, এটা আমার কি সম্পদ মানেই ডেবিট, তাহলে নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে যে টাকা আছে এটি ডেবিট জের। কত টাকা আছে, 32,500, এই আমি লিখলাম 32,500। এখন আমার মূল থিমটা হচ্ছে আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করবো, আমাদের মূল থিম হচ্ছে এটি, আমরা ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ করবো, মূল থিম হচ্ছে আমার এটি। কিন্তু তাহলে দেখো আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে ডেবিটদের, কিন্তু তাহলে হিসাব বিজ্ঞানে যোগ করার নিয়ম কি, ডেবিট হলে যোগ। তারপরে এখন যে লেনদেনগুলা অর্থাৎ যে গরমিলগুলা ডেবিট সেগুলো আমি যোগ করব, যে গরমিলগুলো ডেবিট সেগুলো আমি যোগ করব, আর যেগুলো ক্রেডিট এগুলো আমি বিয়োগ করব, এগুলো আগে আমি বিয়োগ করব। এখন তোমার কাজ কি, তুমি কিভাবে অঙ্ক করবা, এখন তোমার কাজ, তুমি পরীক্ষায় যে প্রশ্ন পাবা, ধরো তোমার বইয়ে প্রশ্ন আছে, এই যেমন 2 নম্বর যে লেনদেনটা আছে এগুলো কিন্তু গরমিলের কারণ। এই 2 নম্বর লেনদেনটা ডেবিট না ক্রেডিট, তুমি পরীক্ষার প্রশ্নে বা তুমি যখন প্র্যাকটিস করো এখানে ডিআর বা সিআর লিখে রাখবা। যেহেতু আমি এখানে লিখতে পারতেছি না বোর্ডে, আমি এই পাশে লিখে রাখতেছি, এই যে রোমান সংখ্যা 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, এই 7 দিলাম। তাহলে আমার এক হচ্ছে জের, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে আমি ডেবিট ক্রেডিটটা আগে নির্ণয় করব, তুমি বইয়ে লিখে রাখবা। ওকে, যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কোন লেনদেনটা ডেবিট হবে কোন লেনদেনটা ক্রেডিট হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। ইনশাআল্লাহ আমি দেখো খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এখন আমি আগে এগুলো ডেবিট ক্রেডিটগুলো সিলেক্ট করি। তাহলে প্রথমে 2 আসছে, দেখো একটু লক্ষ্য করো সবাই, 2 পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকার 3টি চেকের মধ্যে 45,000 টাকার 2টি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তাহলে একটু আমি বিষয়টা বুঝাই। মনে করো এটা নগদান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নগদান বই, আমি বুঝার জন্য একটু লিখতেছি নগদান বই। তাহলে নগদান বই কলাম কটা, 2টা, ডেবিট ক্রেডিট। এটা আমার পাস বই, আমি একসাথে 2টা বই রাখতেছি, পাস বই, এটা ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এখন মূল বিষয়টা আমাদের কিন্তু কিওয়ার্ড সাইডটা পরিবহনাধীন চেক, মানে আমি নগদান বইয়ে ডেবিট করছি, ব্যাংকে ক্রেডিট করে নিই, আমি পরে বুঝাচ্ছি। বকেয়া চেক মানে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, আমি ব্যাংকে ডেবিট করে নিই। ক্রেডিট মেমো মানে আমি ব্যাংকে ক্রেডিট করছি, নগদান বইয়ে ডেবিট করে নিই।
ডেবিট মেমো মানে আমি ব্যাংকে ডেবিট করছি, নগদান বইয়ে ক্রেডিট করে নিই। এখন এই জিনিসটা আমি বুঝাবো। পানাদার বরাবর ইস্যুকৃত, তাহলে পানাদার বরাবর মানে কি, আমি পানাদারকে 60,000 টাকা চেক দিছি। তাহলে আমি যখন কাউকে চেক দেই, চেক দিছি মানে আমার কিন্তু একটা লেনদেন তোমার সংগঠিত হয়েছে। আমি যখন চেকটা দিলাম, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ধরে নেব যে আমার এটা লেনদেন। তাহলে আমি যখন কাউকে চেক দেই, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি মনে করি জানো, যে আমার এটা যদি অ্যাকাউন্ট হয়, এই অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। কারণ তুমি যখন কাউকে চেক দিবা, তুমি কি মনে করবা, যে সঙ্গে সঙ্গে সে তোমার অ্যাকাউন্টে গেছে, ব্যাংকে গেছে, সে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে গেছে। তো তুমি যদি কাউকে চেক দাও, তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? তুমি কি বলবা, যে স্যার অ্যাকাউন্টে টাকা কমবে। তোমার যদি অ্যাকাউন্টে টাকা কমে, তুমি নগদান বইয়ে কি করবা, অ্যাকাউন্টে টাকা বাড়লে নগদান বইয়ে সম্পদ বাড়ে ডেবিট, অ্যাকাউন্টে টাকা কমলে নগদান বইয়ে সম্পদ কমে ক্রেডিট। ওকে, তো তুমি যখনই কাউকে চেক দিবা, তুমি চেক দেওয়ার সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ক্রেডিট করবা। তাহলে তুমি কি করছো, নগদান বইয়ে 60,000 টাকা ক্রেডিট করছো। বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি নগদান বইয়ে 60,000 টাকা ক্রেডিট করছো চেক দেওয়ার সঙ্গে সঙ্গে। এই যে এই অংশটা, যে পানাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকার 3টি চেকের মধ্যে, তুমি 60,000 টাকা 3টি চেক দিয়েছো, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নগদান বইয়ে ক্রেডিট করছো। ওকে, এখন কয়টি চেক দিছো, 3টি চেক। এই 3টি চেকের মধ্যে 45,000 টাকার 2টি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তা তুমি যাকে 3টি চেক দিছো, সে 3টি চেকের মধ্যে 2টি চেক ওই মাসে ডিসেম্বর মাসে তোমার ব্যাংকে গেছে, তোমার ব্যাংকে গিয়ে উপস্থাপন করছে 45,000 টাকার 2টি চেক, তোমার ব্যাংক 45,000 টাকার 2টি চেক নিয়ে টাকা দিয়ে দিছে। তার মানে তোমার ব্যাংক ডেবিট করছে 45,000। দেখো এই ভুলটা কিন্তু এই জায়গায় হয়েছে। তবে তুমি যখন চেক দিছো 3টি, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি নগদান বইয়ে ক্রেডিট করছো। এখন আমরা যাকে চেক দেই বা আমরা যার কাছ থেকে চেক পাই, এই চেকটার মেয়াদ হচ্ছে 6 মাস। তাহলে 6 মাসের মধ্যে আমি ভাঙিয়ে নিতে পারবো, 6 মাসের মধ্যে ভাঙিয়ে নিতে পারবো। তাহলে আমি যখনই চেক দেবো, আমি কিন্তু নগদান বইয়ে নর্মালি ক্রেডিট করব। এখন সে 6 মাসের মধ্যে ভাঙিয়ে নিতে পারবে, 6 মাসের মধ্যে। কিন্তু সে কি করছে, ডিসেম্বর মাসে 2টি চেক ভাঙিয়ে নিছে। কারণ 6 মাসের মধ্যে যেহেতু ভাঙিয়ে নিতে পারবে, কারণ ডিসেম্বর মাসে যখন সে 2টি চেক আমার ব্যাংকে জমা দিছে, আমার ব্যাংক ডেবিট করছে। তাহলে দেখো আমি নগদান বইয়ে ক্রেডিট করছে 60,000, 60,000-এর এগেনিস্টে ব্যাংক ডেবিট করছে 45,000। তাহলে ডেবিট করে নাই কত, 15,000। এখন যেটা করে নাই মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে সেই জের প্রকাশ করবে। যেটা করে নাই, আমি আবারও বলতেছি, যেটা করা হয়নি মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে সেই জেরটা প্রকাশ করবে। তাহলে কি করা হয় নাই, 15,000 টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়নি, 15,000 টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়নি। তাই 2 নম্বর হচ্ছে ডেবিট জের। 2 নম্বর কি, ডেবিট জের। টাকা কত, 15,000। এটি ক্লিয়ার কিনা দ্রুত জানাও, এটি ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও, ক্লিয়ার কিনা দ্রুত জানাও, এটি ক্লিয়ার কিনা। তার মানে 2 নম্বর আমার ডান। তাহলে তোমরা প্রশ্নে বইয়ে সবাই লিখে রাখো ডিআর 15,000, প্রশ্নে লিখে রাখো ডিআর 15,000, সবাই লিখে রাখো ডিআর 15,000। এটি ক্লিয়ার কিনা সবাই বলো, এবং লিখে রাখো প্রশ্নে, সবাই লিখে রাখো 2 পাশে, এ পরীক্ষার খাতাতে এইভাবে করবা, ডিআর 15,000 সবাই লিখে রাখো। এই ডিআরটা হচ্ছে আমাদের এইখানে বকেয়া চেক। এই বকেয়া চেক যে বলছি, কিওয়ার্ড সাইটটা আমি এখন এটা বুঝাবো। হ্যাঁ, তোমার বকেয়া চেক বা তোমার ঐশী বলছে স্যার আরেকবার বুঝাবেন। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, আমি আবারও বলতেছি বিষয়টা, যে বকেয়া চেক বা অপরিশোধিত চেক মানে আমি মানুষকে চেক দিছি, আমার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করো। বকেয়া চেক আর অপরিশোধিত চেক মানে আমি কাউকে চেক দিছি, কারণ আমরা বিভিন্ন কারণে চেক দিই। ধরো পণ্য ক্রয় করে চেক দিলাম, মানুষ আমার কাছে টাকা পায়, পানাদারকে চেক দিলাম, মানুষ আমার কাছে টাকা পায়, মানুষ আমার কাছে টাকা পায়, প্রদেয় বিল, আমি তাকে চেক দিলাম। যখন আমি কাউকে চেক দেই, চেক যখনই আমি দিব, আমি কিন্তু নগদান বইয়ে ক্রেডিট করি, আমি নগদান বইয়ে কি করি, ক্রেডিট করি। ওকে, আর আমি যাকে চেক দিছি ওই চেকটার মেয়াদ 180 দিন। তার মানে যাকে আমি চেক দিছি সে 6 মাসের মধ্যে যে কোনো দিন আমার ব্যাংকে এসে ভাঙিয়ে নিতে পারবে। ওকে, কিন্তু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বা পাস বই, অর্থাৎ তোমার নগদান বই এবং পাস বই আমি কিন্তু 1 মাসের জন্য প্রস্তুত করি। ওকে, আমি 1 মাসের জন্য প্রস্তুত করি। সে মনে করো তুমি 20 তারিখে চেক ইস্যু করছো, চেক দিচ্ছ 20 তারিখ, তো তুমি 20 তারিখ নগদান বইয়ে কি করছো, ক্রেডিট করছো। এখন সে ওই 60,000 টাকা ওই মাসে ব্যাংকে যায় নাই, ওই মাসে সে ব্যাংকে ভাঙ্গায় নাই। তো তুমি যে নগদান বইয়ে ক্রেডিট করলা, ওই মাসে সে যেহেতু ব্যাংকে যায় নাই, তো ব্যাংক তো 1 টাকাও ডেবিট করবে না, কারণ 60 মাস মেয়াদ। আর তুমি তো প্রতি মাসে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, অর্থাৎ প্রতি মাসে পাস নগদান বই প্রস্তুত করো, পাস বই প্রস্তুত করো। তাহলে ওই মাসে তোমার
তুমি যে নগদান বইয়ে ভুল বলা যাবে না, তুমি যে ক্রেডিট করলা 60,000, ব্যাংক যে ডেবিট করলো না 60,000, তাহলে উভয় বইয়ের মধ্যে কি পার্থক্য পরিলক্ষিত হবে না? স্বাভাবিকভাবেই 60,000 টাকা পার্থক্য পরিলক্ষিত হবে। এইটাই হচ্ছে বকেয়া চেক। তাহলে বকেয়া চেক মানে কি? আমি চেক ইস্যু করছি, সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ক্রেডিট করছি, পাস বইতে ডেবিট করি নাই। তাহলে এখানে ওইটাই হয়েছে। দেখো আমি 3টি চেক ইস্যু করছি 60,000। কয়টি চেক? 3টি চেক, কারণ পানাদারকে চেক দিছি মানে আমি ইস্যু করছি কত? 60,000। যখন আমি চেক ইস্যু করছি আমি নগদান বই ক্রেডিট করছি। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো এবং ধৈর্য রাখো। অনেকে দেখো অনেকজন উপস্থিত ছিল, এখন কিন্তু সংখ্যায় কমে আসছে, কারণ মাথায় কেউ ঢুকাইতে চায় না। তুমি যদি ভালোভাবে মাথায় ঢুকাইতে চাও সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু বুঝবা না। ওকে, তাহলে আমি যখনই চেক দিছি, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রতিষ্ঠান আমি কি করছি? নগদান বই ক্রেডিট করছি। তাহলে চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ক্রেডিট করব, ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে ডেবিট করবে না। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যদি সত্যি সত্যি টাকা দেয় তাহলে ডেবিট করবে, কারণ ব্যাংক কিন্তু একুরেট জিনিসটা করবে, আমি একুরেটটা নাও করতে পারি। ওকে, তাহলে ব্যাংক কখন ডেবিট করবে? যখন 100% আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা দিবে। তাহলে আমি চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি 60,000। এই 60,000-এর মধ্যে 3টি চেক ছিল। কটি চেক? 3টি। এবং 3টি চেকের মধ্যে পাওনাদার ওই মাসে 2টি চেক নিয়ে আমার ব্যাংকে গেছে। তাহলে আমার ব্যাংকে 6টি চেক পাওনাদার জমা দিবে, আমার অ্যাকাউন্ট থেকে তত টাকা ডেবিট করবে। যেহেতু পাওনাদার আমার ব্যাংকে 2টি চেক জমা দিছে, তাই কি করছে? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 45,000 টাকা দিয়ে দিছে। তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 45,000 টাকা ডেবিট করছে। তাহলে আমি ক্রেডিট করছি কত? 60। ব্যাংক ডেবিট করছে কত? 45। ডেবিট করে নেই কত? 15। যেহেতু 15,000 টাকা ডেবিট করে নেই, এটি হচ্ছে অপরিশোধিত চেক বা বকেয়া চেক। অপরিশোধিত চেক বা বকেয়া চেক। ওকে, অপরিশোধিত চেক বা বকেয়া চেক। একদম ক্লিয়ার? এখন আমি কি করি নাই? ডেবিট করি নাই। কত টাকা ডেবিট করি নাই? 15,000। তাই তুমি 2 দিয়ে লিখবা ডি আর 15,000। ওই জন্য আমি লেখো এই 2 ডি আর 15,000। এটা এখন একবারই একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, দিলওয়ার হোসেন বলছো পাস বই আর ব্যাংক বই একই নাম? হ্যাঁ, পাস বই এবং ব্যাংক বই, ব্যাংক বিবরণী, ওটাকে বলা হয় ব্যাংক বিবরণী, একই নাম। এখন আমরা চলে আসবো তোমার 3। এখন আমরা চলে আসবো 3 চলে আসবো। এখন আমরা 3 আসো। এখন 3-এ দেখো কি বলছে? দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 35,000 টাকার 2টি চেক এবং 20,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও ওই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে এই জিনিসটা আমি একটু তোমাকে বুঝাই, মূল বিষয়টা এখন আমি আবার বুঝাই। তাহলে আমার এইটা দ্বারাই বুঝাবো, আমি আবারও একটু লিখতেছি এটা। তাহলে নগদান বই আর পাস বই। তাহলে নগদান বই, নগদান বই আর হচ্ছে পাস বই, পাস বই। তাহলে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এখন দেখো আমি যখন কাউকে চেক প্রদান করি, ইস্যু করি, তখন আমি নগদান বই ক্রেডিট করি। আবার মানুষ যদি আমাকে চেক দেয়, কারা চেক দিবে? আমি যাদের কাছে টাকা পাই, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, বা আমি বিক্রি করছি, বিক্রি করে চেক পাইছি, তাহলে আমি যখন চেক পাবো, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ডেবিট করি। তাহলে চেক দিলে নগদান বইয়ে ক্রেডিট করি, চেক পাইলে নগদান বইয়ে ডেবিট করি। আগে এই সেন্সটা আমার মাথায় আনতে হবে। তাহলে এখানে স্পষ্ট বলা আছে, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 35,000 টাকার 2টি চেক এবং 20,000 টাকার একটি প্রাপ্য বিল। ওকে, তাহলে আমি 2টি চেক পাইছি 45,000 টাকা আর প্রাপ্য বিল পাইছি 20,000। তাহলে আমি যখনই পাইছি আমি নগদান বইয়ে চেকের জন্য ডেবিট করছি 45,000 আর প্রাপ্য বিল বাবদ ডেবিট করছি 20,000। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি যখনই পাইছি মানেই আমি নগদান বইয়ে ডেবিট করছি, আমি এটাও নগদান বইয়ে ডেবিট করছি। আমার অ্যাকাউন্ট কিন্তু এইটা। আর বাস্তবে অ্যাকাউন্টে বাড়ছে কিনা পরের ব্যাপার, বাস্তবে অ্যাকাউন্টে বাড়ছে কিনা পরের ব্যাপার। যেহেতু আমি চেক পাইছি আমি সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ডেবিট করছি, আমি যেহেতু প্রাপ্য বিলের টাকা পাইছি আমি সঙ্গে সঙ্গে ডেবিট করছি। ওকে, এখন কি বলছে যে 20,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও ওই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে আমি চেক পাইছি 45,000, প্রাপ্য বিলের জন্য চেক পাইছি 20,000। ওকে, এই চেকগুলো কি করব? আমি আদায়ের জন্য আমার ব্যাংকে জমা দেব, আর আমার ব্যাংক যে চেক দিছে তার ব্যাংকের দ্বারা মিউচুয়াল হবে। আধুনিক হিসাবকালে কি হয়, আমি যার কাছে চেক পাইছি ওই চেকটা আমি তার ব্যাংকে গিয়ে ভাঙাবো না, আমি কি করব? আমার ব্যাংকে জমা দেব। আমার ব্যাংক কি করবে? আমার হয়ে ওই ব্যাংক থেকে মিউচুয়াল করবে, তার মানে ওই ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করে নেবে। আধুনিক নিয়ম কিন্তু এটি। তাহলে আমি চেক পাইছি 45,000 আর প্রাপ্য বিল বাবদ চেক পাইছি 20,000, আমি সঙ্গে সঙ্গে দুইটাই ডেবিট করছি। এখন এই দুইটার মধ্যে আমার ব্যাংকে যখন চেকটা জমা দিয়েছে আমার ব্যাংক শুধু 20,000 টাকা ক্রেডিট করছে।
আমার ব্যাংক কি শুধু 20,000 টাকা ক্রেডিট করছে, আর এই 45,000 টাকা এখনো আদায় আমি করি নাই বা আমি এখনো ভাঙ্গাই নাই, কারণ চেকের মেয়াদ কয় মাস? 6 মাস। তাহলে আমাকে যে এই মাসে ভাঙ্গাইতে হবে তো এমন কথা নাই। কিন্তু আমি কি করছি, আমি সঙ্গে সঙ্গে যে নগদান বইয়ে এই যে ব্যাংক অ্যাকাউন্টকে যে বাড়াইলাম, আসলে কি বাস্তবে ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে? আমি তো ডেবিট করছি নগদান বইয়ে, কেন? চেক পাওয়ার সঙ্গে সঙ্গে। আর আমি তো ওই চেকটা 6 মাসের মধ্যে ভাঙ্গাবো, এখন এই মাসে তো ভাঙ্গাই নেই, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না। তাহলে আমি কি করি নেই? ক্রেডিট করি নেই 45,000। আমি কি করি নেই? এই ক্রেডিট করি নেই 45,000। মূল বিষয়টা হচ্ছে এটি। তাহলে আমি আবারও বলতেছি ঠান্ডা মাথায়, আমি 45,000 টাকার একটি চেক পাইছি, প্রাপ্য বিলের কাছ থেকে চেক পেয়েছি 20,000। চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ডেবিট করছি 45,000, আমি নগদান বইয়ে ডেবিট করছি 20,000। ওকে, তার মানে আমি যে ডেবিট করলাম, মানে আমি অ্যাকাউন্টে কিন্তু অলরেডি বাইরে রাখছি, কিন্তু বাস্তবে ব্যাংক আদায় করছে 20,000, অর্থাৎ ব্যাংক ক্রেডিট করছে 20,000। কারণ আমি যখন ডেবিট করি আমার হয়ে ব্যাংক কিন্তু ক্রেডিট করে। তাহলে আমি ডেবিট করছি 65,000, ব্যাংক ডেবিট করছে 60,000, 20,000। তো ব্যাংক ডেবিট করে নেই কত? 45,000। সরি, ব্যাংক ক্রেডিট করে নেই কত? 45,000। কারণ ব্যাংক যেটি করে নাই, এখন যেটি হয়নি, সেই জেটটা প্রকাশ করবে। তাহলে 3 ক্রেডিট। 3 কি? ক্রেডিট। তাহলে এবার ক্লিয়ার কিনা জানাবা, 3 ক্রেডিট কেন, ক্লিয়ার কিনা জানাবা। সবাই দ্রুত, সবাই দ্রুত। ঝুমা ওয়ালাইকুম সালাম। সবাই দ্রুত ক্লিয়ার কিনা এটি, যে এটি ক্রেডিট। ক্রেডিট হচ্ছে 45,000। ক্রেডিট, আমি টাকাটা লিখে দিচ্ছি, ক্রেডিট 45,000। ক্রেডিট হচ্ছে 45,000। তোমরা লিখে রাখো খাতায়, তোমাদের প্রশ্ন লিখে রাখো 3, এটা হচ্ছে ক্রেডিট। 3 হচ্ছে ক্রেডিট 45,000, 3 হচ্ছে ক্রেডিট 45,000। তাহলে এখন এইটার নাম কি? তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে আমি দেনাদারের কাছ থেকে চেক পাইছি 45,000, আমি চেক পাইছি, চেক পেয়ে আমি নগদান বইয়ে ডেবিট করছি, ব্যাংক ক্রেডিট করে নাই। এটাকেই বলা হয় পরিবহনাধীন চেক। এটাকেই বলা হয় পরিবহনাধীন চেক। এটাকেই বলা হয় পরিবহনাধীন চেক। এটাকেই বলা হয় কি? পরিবহনাধীন চেক। তাহলে পরিবহনাধীন চেক মানে কি? যে আমি দেনাদারের কাছ থেকে বা বিক্রয় বাবদ চেক পেয়ে নগদান বইয়ে যদি ডেবিট করি, ব্যাংক যদি পাস বহিতে ক্রেডিট না করে, এটাই হচ্ছে পরিবহনাধীন চেক। তাহলে পরিবহনাধীন চেক কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। কেন? যেহেতু পাস বইতে এখনো ক্রেডিট হয়নি, তাই ক্রেডিট জের প্রকাশ করে। তাই ক্রেডিট কত? 45,000। তাহলে ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও, ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও। তাহলে এখন আমরা নেক্সট চলে আসবো। তাহলে এখানে লিখে রাখো ক্রেডিট 45,000। এখন 4, এখন হচ্ছে 4। এখন 4 দেখো, 4 কি বলছে? 3,000 টাকার একখানা প্রাপ্য বিল 2,500 টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা প্রাপ্য বিল আমাদের ব্যাংকে বাট্টায় ভাঙ্গিয়ে নিতে পারি। প্রাপ্য বিল আমাদের ব্যাংকে বাট্টায় ভাঙ্গিয়ে নিতে পারি। তাহলে আমাদের একটা প্রাপ্য বিল 3,000 টাকার মূল্য। আমাদের একটা প্রাপ্য বিল কি? 3,000 টাকার মূল্য। এই 3,000 টাকার প্রাপ্য বিল নগদ টাকা যেহেতু আমার প্রয়োজন, আমি কি করছি? 2,500 টাকায় আমার ব্যাংক থেকে বাট্টায় ভাঙ্গিয়ে নিছি। তাহলে 3,000 টাকার প্রাপ্য বিল যখন আমি আমার ব্যাংকে জমা দিছি বাট্টায় ভাঙানোর জন্য, তখন ব্যাংক আমাকে কত টাকা দিয়েছে? 2,500। ব্যাংক আমাকে দিচ্ছে 2,500। এই 2,500 টাকা ব্যাংকে আমাকে নগদে দিবে? দিবে না, আমার অ্যাকাউন্টে জমা করে দেবে। তাহলে 3,000 টাকার প্রাপ্য বিল যে আমি 2,500 টাকায় বাট্টায় ভাঙ্গাইলাম, তাহলে ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে কত? 2,500। এটা কিন্তু প্রকৃত। পাস বহিতে ক্রেডিট করছে কত? 2,500। তার মানে আমার অ্যাকাউন্টে তোমার যোগ করে দিচ্ছে 2,500। কিন্তু আমি ভুল করে নগদান বইয়ে 2,500 টাকা ডেবিট না করে 3,000 টাকা ডেবিট করছি। দেখো, তার মানে আমি 3,000 টাকার প্রাপ্য বিল 2,500 টাকায় ভাঙ্গাইছি আমার ব্যাংকে। কারণ আমরা তোমার প্রাপ্য বিল নগদ টাকায় রূপান্তর করার জন্য টাকার প্রয়োজন হলে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বা আমার যে ব্যাংক আছে, আমার ব্যাংক থেকে আমি বাট্টায় ভাঙ্গিয়ে নিতে পারবো। তাহলে আমার 3,000 টাকার প্রাপ্য বিল ছিল, আমার নগদ টাকার প্রয়োজন। এই 3,000 টাকার প্রাপ্য বিলটা আমি আমার ব্যাংকে হ্যান্ড ওভার করছি যে বাট্টায় ভাঙানোর জন্য। তখন আমার ব্যাংক ওই 3,000 টাকার এগেনিস্টে আমাকে 2,500 টাকা দিছে। আর এই 2,500 টাকা আমার ব্যাংক নগদে দিবে না, অর্থাৎ আমাকে কিন্তু হাতে দিবে না, আমার অ্যাকাউন্টে জমা করে দেবে। তাহলে আমার অ্যাকাউন্টে জমা মানে কি? ব্যাংক পাস বইতে ক্রেডিট করবে, কারণ ব্যাংকের দায় হিসাবে। কারণ এই অ্যাকাউন্টে টাকা বাড়লে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়ে, দায় বাড়লে ক্রেডিট। তাহলে আমার অ্যাকাউন্টে ব্যাংক 2,500 টাকা যেহেতু বাড়াইছে, তাই ক্রেডিট করছে 2,500। এখন নগদান বইয়ে ব্যাংক যখন ক্রেডিট করে, নগদান বই তো ডেবিট করতে হবে, তো নগদান বই তো ডেবিট করতে হতো 2,500, কিন্তু নগদান বই আমি ডেবিট 2,500 না করে আমি কিন্তু 3,000 ডেবিট করছি। তাহলে এটি কিন্তু পরিবহনাধীন চেকও না, বকেয়া চেকও না, ডেবিট মেমো না, ক্রেডিট মেমো না, এটি হচ্ছে ভুল। এটি হচ্ছে ভুল। তাহলে পাস বইতে ক্রেডিট করা হয়েছে 2,500, এটি সঠিক, কিন্তু আমি নগদান বইয়ে 2,500 টাকা ডেবিট না করে 3,000 টাকা ডেবিট করছি। তাহলে আমি বেশি ডেবিট করছি কত?
500। তাই এখানে এটা সংশোধন করার জন্য কি করতে হবে, 500 টাকা ক্রেডিট করতে হবে নগদান বইয়ে, 500 টাকা ক্রেডিট করতে হবে। আর কোন বইতে ক্রেডিট করতে হবে এটি ইম্পর্টেন্ট না, কি করতে হবে এটাই হচ্ছে জের। যেহেতু 500 টাকা ক্রেডিট করতে হবে তাই স্যার ক্রেডিট হচ্ছে 500, ক্রেডিট হচ্ছে 500। তাহলে ক্লিয়ার কিনা স্যার? স্যার আর তোমরা লিখবা এইখানে CR 500, স্যার CR 500। তাহলে দ্রুত ক্লিয়ার কিনা, সবাই দ্রুত ক্লিয়ার কিনা, সবাই দ্রুত। সুমন সরকার, আকাশ, আমি আবারও 3 নম্বরটা পরে ক্লিয়ার করতেছি, এটি ক্লিয়ার কিনা সবাই বলো, এটি ক্লিয়ার কিনা সবাই দ্রুত, এটি ক্লিয়ার কিনা? একদম ডেবিট ক্রেডিটের মাধ্যমে ইজি, খুবই ইজি, এসে ইজি ফর্মুলা নেই। আমি তোমাদের বারবার বলতেছি একটু আমাকে সময় দাও, আমাকে বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ হিসাব বিজ্ঞান পৃথিবীর তোমাদের কাছে সবচেয়ে সহজ সাবজেক্ট মনে হবে। কিন্তু তোমরা যদি ধৈর্য না ধরো, তোমরা দেখো অনেকে কিন্তু আসলে এই সময় করোনাকালীন সময়ে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করাচ্ছে, আমরা কিন্তু সবাই যেখানে শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করতেছি সেখানে কিন্তু দৌড়াচ্ছি। আসলে শর্টকাট জীবনে কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমি যদি শর্টকাট সব কিছু শিখি আসলে আমরা কিন্তু অনেক কিছু পাবো না, অনেক কিছু পাবো না আমরা শিখতে, ওকে, অনেক কিছু শিখতে পারবো না। শর্টকাট আমাকে পরিহার করতে হবে। আসলে তোমাকে 100% যদি বুঝে শিখতে হয় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে প্রত্যেকটা জিনিস ফিল করতে হবে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা। শর্টকাট কার জন্য? যারা সব কিছু জানে, সব কিছু বুঝে, তার জন্য কিন্তু শর্টকাট, ওকে। যাই হোক আমি কথা বাড়াবো না, তাহলে এটি ক্লিয়ার কিনে জানাও, তাহলে আমাকে একটু সময় তোমরা দাও, আমি বারবার বলবো, হ্যাঁ। তাহলে আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে ক্রেডিট 500, ক্রেডিট হচ্ছে 500, এটি হচ্ছে ভুল। আমাদের কিন্তু মূল কিওয়ার্ড 4টা, আর 5 নম্বর হচ্ছে ভুল। ভুলের ক্ষেত্রে কিন্তু আমি আগে বলতে পারবো না কোথায় ভুল করছি, ভুলের উপর বেস করে আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করব, ভুলের উপর বেস করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এখন আসো হচ্ছে 5, এইবার 5 আসো। বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। তাহলে আমাদের এখানে মোট কিওয়ার্ড 4টা। প্রথমে পরিবহনাধীন চেক। এই পরিবহনাধীন চেক মানে সহজে মনে রাখবা কিভাবে, পরিবহনাধীন চেক মানে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, তারপরে বিক্রয় বাবদ বা অন্য কোনো কারণে মানুষ তোমাকে চেক দিছে, মানে তুমি প্রতিষ্ঠান মালিক, তুমি কারো কাছ থেকে চেক পাইছো, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি নগদান বইয়ে ডেবিট করছো, তুমি নগদান বইয়ে ডেবিট করে তুমি পরে দেখলা যে ওই চেকের টাকা পাস বইতে ক্রেডিট হয়নি। তার মানে তুমি কারো কাছ থেকে চেক পাইছো, তুমি নগদান বইয়ে ডেবিট করছো কিন্তু পাস বইতে ক্রেডিট হয়নি, এটাকে বলা হয় তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর ভাষায় তোমার পরিবহনাধীন চেক। পরিবহনাধীন চেক মানে নগদানভুক্ত হয়েছে বা নগদানে ডেবিট হয়েছে, পাস বইতে ক্রেডিট হয়নি। যেখানে ক্রেডিট হয়নি অর্থাৎ যে জেরটা এখনো আমি করিনি মূলত সেই জের প্রকাশ করবে। তারপরে আসো বকেয়া চেক। বকেয়া চেক মানে আমি কাউকে চেক দিছি, পরিবহনাধীন চেক মানে আমি চেক পাইছি, নগদান বইয়ে ডেবিট করছি, পাস বইতে ক্রেডিট হয়নি। আর বকেয়া চেক মানে কি, আমি চেক দিছি, কাউকে চেক দিছি, সেটা প্রদেয় হিসাবকে হতে পারে, প্রদেয় বিলকে হতে পারে, সেটা অন্যান্য ব্যয় বাবদ হতে পারে, ক্রয় বাবদ হতে পারে। মোট কথা আমি কাউকে চেক দিছি, যখন আমি চেক দিছি চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করো, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি। আর আমি ক্রেডিট করছি, যাকে চেক দিছি সে ওই মাসে আমার ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাই আমার ব্যাংক ডেবিট করেনি। তারপরে আমি চেক দিলাম মানে আমি নগদান বইয়ে ক্রেডিট করলাম, সে যেহেতু চেক ভাঙ্গায়নি তাহলে আমি যে ক্রেডিট করছি আমার কি সঠিক হয়েছে? তাহলে আমি এখনো ঋণী আছি না, এই জন্য কথাটা ইউজ করি আমরা বকেয়া চেক বা অপরিশোধিত চেক। মানে চেক প্রদান করছি, নগদান বইয়ে ক্রেডিট করছি, পাস বহিতে ডেবিট হয় নাই। যেহেতু পাস বহিতে ডেবিট হয় নাই তাই বকেয়া চেক ডেবিট জের প্রকাশ করে, তাই বকেয়া চেক ডেবিট জের প্রকাশ করে। একদম ইজি, একদম ইজি, ওকে। বকেয়া চেক ডেবিট জের প্রকাশ করে, ওকে। এখন সব ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো কি? ক্রেডিট মেমো মানে যে আমার অজান্তে বা আমি জানি না সরাসরি ব্যাংক আমার নামে কি ক্রেডিট করছে, একবার সহজ কথা, ওকে। তাহলে আমি প্রতিষ্ঠান অর্থাৎ আমি কিন্তু এই অ্যাকাউন্ট হোল্ডার, আমি হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার, আমি ব্যাংকে কিছু জিনিস কিন্তু পারমিশন দিয়ে রাখি যে আপনি এই আপনার অধিকার, আপনি প্রাপ্য বিলের কাছ থেকে সরাসরি টাকা আদায় করতে পারবেন, আপনি বিক্রয় বাবদ সরাসরি টাকা আদায় করতে পারবেন। আমরা কিন্তু কিছু অধিকার ব্যাংকে দিয়ে রাখি, ওকে। তাহলে ওই অধিকারের আলোকে ব্যাংক কিছু কিছু লোকের কাছ থেকে সরাসরি টাকা আদায় করে, সেটা আমার কিন্তু অজানা থাকে, ওকে। আমার কি থাকে? অজানা থাকে। তাহলে আমার হয়ে আমার অ্যাকাউন্টে যখন ব্যাংক ক্রেডিট করে
আমি আমার হয়ে আমার অ্যাকাউন্টকে যখন ব্যাংক ক্রেডিট করে, কারণ আমি জানি না আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক ঠিকই টাকা বৃদ্ধি করছে, আমি কিন্তু জানি না। তো যখন ব্যাংক তা অ্যাকাউন্টে টাকা বাড়বে তখন ব্যাংক পাস বইতে কী করবে, ক্রেডিট করবে না? আমি কিন্তু জানি না, এটাকে বলতেছি আমি ক্রেডিট মেমো। এই ক্রেডিট মেমো মানে একটা চিঠি, এই ক্রেডিট মেমো মানে একটা চিঠি। যখন আমি ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করব তখন এই চিঠিটা ব্যাংক আমাকে কিন্তু এখন ধরে দেবে। আধুনিক হিসাব বিজ্ঞানে আধুনিক কালে ব্যাংক কিন্তু আর ক্রেডিট মেমো ইস্যু করে না। ব্যাংক যখন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয় তখন আমাকে SMS দিয়ে কিন্তু জানায় যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড টু টাকা এত থাউজেন্ড। এই যে আমাকে বলে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, এই ক্রেডিটেড মানে হচ্ছে ক্রেডিট মেমো। এটি ক্লিয়ার কিনে জানাবা। তাহলে এখানে কি বলতেছে, বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক সরাসরি আমার হয়ে 15,500 টাকা আদায় করছে, ব্যাংক কি করছে, পাস বহিতে ক্রেডিট করছে 15,500। আমি কিন্তু জানি না, তাই তো নগদানভুক্ত করি নাই। তাহলে ব্যাংক ক্রেডিট করছে, তাহলে আমি কি করি নাই, ডেবিট করি নাই। আমি যেটা করি নাই সেটা নগদান বইয়ে হোক আর পাস বইয়ে হোক, যে কলামে করি নাই, ডেবিট হোক আর ক্রেডিট হোক, সেই জেটটাই ব্যাংক বিবরণীতে, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমি লিখব। তাহলে আমি কি করি নাই, ডেবিট করি নাই, তাই পাস ডিআর, তাই পাস কি ডিআর। তাহলে ক্লিয়ার কিনে জানাও, ক্লিয়ার কিনে দ্রুত জানাও। পাস হচ্ছে ডিআর, তাহলে পাস লিখে রাখবে এখানে ডেবিট, সবাই লিখে রাখো বইয়ে ডেবিট, পাস হচ্ছে ডেবিট। কেন ডেবিট, কারণ এটা ক্রেডিট মেমো। এটা কি মেমো, ক্রেডিট মেমো। ব্যাংক ক্রেডিট করছে, আমি করি নাই, মানে সবসময় জের নির্ণয়ের জন্য উল্টাটা, সবসময় জের নির্ণয়ের জন্য উল্টাটা। তাহলে ক্লিয়ার কিনা সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও, ক্লিয়ার কিনা সবাই দ্রুত। সবাই দ্রুত ক্লিয়ার কিনা, সবাই দ্রুত, এটা ক্লিয়ার কিনা, একদম ইজি কিন্তু। তাহলে সবাই লিখে রাখো, এটা তোমার হচ্ছে ডিআর, সবাই লিখে রাখো ডিআর। তাহলে আমি লিখে রাখছি দেখো পাস ডিআর। এখন আসো তুমি 6, এবার দেখো আদায়ের জন্য 5,500 টাকা চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি। তাহলে শোনো আমি আবার বলতেছি, আমাদের জিদান বলছো ঝাপসা স্যার, আসতে হইছে, আসতে কি, আচ্ছা ঠিক আছে, তোমার একটু লেট হয়েছে, আমি 4 নম্বরটা আবার বলবো, সমস্যা নেই, আমি আবারও 4 নম্বরটা বলবো, কোনো সমস্যা নাই, আমি আবারও 4 নম্বরটা বলবো। এখন আসো আমি যেটা বললাম, আমাদের মোট কিন্তু কিওয়ার্ড 5টা। একটা হচ্ছে পরিবহনাধীন চেক, প্রথম হচ্ছে পরিবহনাধীন চেক, 2 নম্বর হচ্ছে বকেয়া চেক, 3 নম্বর হচ্ছে ক্রেডিট মেমো, 4 নম্বর হচ্ছে ডেবিট মেমো, 5 নম্বর হচ্ছে ভুল। এই কিওয়ার্ড হচ্ছে 5টা। এই 5টা ব্যতীত এগুলোর আবার বিপরীত আছে। যেমন আমি চেক পাইছি, চেক পেয়ে আমি নগদান বইয়ে ডেবিট করে নিই, চেক পেয়ে আমি নগদান বইয়ে ডেবিট করে নিই। এখন ডেবিট না করে আমি কি করছি, তাড়াহুড়া করে আমার অ্যাকাউন্ট, আমার ব্যাংকে চেকটা জমা দিছি, আমার ব্যাংক ওই চেকটা ওই ব্যাংকের সাথে, আরেক ব্যাংকের সাথে, যে ব্যাংকের আমি চেকটা পাইছি ওই ব্যাংকের সাথে মিউচুয়াল করে টাকা আদায় করে আমার অ্যাকাউন্টে ক্রেডিট করছে। তাহলে আমি যে চেক পাইছি আমি কিন্তু ডেবিট করে নিই, তার মানে এটা পরিবহনাধীন চেক না, তবে এটা তার বিপরীত, এটি তার হচ্ছে বিপরীত, মানে এটি ব্যতিক্রম, মূল কথা এটি ব্যতিক্রম। দেখো আমি আবারও বলতেছি, আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি, তার মানে এটা কিন্তু পরিবহনাধীন চেকের বিপরীত, পরিবহনাধীন চেকের বিপরীত। পরিবহনাধীন চেক মানে কি, পরিবহনাধীন চেক মানে কি, পরিবহনাধীন চেক মানে আমি কারো কাছ থেকে চেক পাইছি, চেক পেয়ে নগদান বইয়ে ডেবিট করছি, ব্যাংক পাস বহিতে ক্রেডিট করেনি, এটা হচ্ছে পরিবহনাধীন চেক, এটি হচ্ছে পরিবহনাধীন চেক। ওকে, এখন এখানে কি বলছে, আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি। তাহলে আদায়ের জন্য মানে আমি মানুষের কাছে চেক পাইছি, ওই চেকটা আমার ব্যাংকে জমা দিছে আদায়ের জন্য, কারণ আধুনিক কালে আমি যার কাছ থেকে চেক পাবো আমি গিয়ে তার ব্যাংকে টাকা ভাঙ্গাবো না, আমি আমার ব্যাংকে চেকটা জমা দেব, আমার ব্যাংক তার ব্যাংকের সাথে মিউচুয়াল করবে। ওকে, তাহলে আমি আদায়ের জন্য চেক কি করছি, প্রাপ্য হিসাবের কাছ থেকে চেক পাইছি, ওই চেকটা আমার ব্যাংকে জমা দিছি, আমার ব্যাংক আদায় করে আমার ব্যাংক কি করছে, আমার ব্যাংকের পাস বহিতে ক্রেডিট করছে 5,000 টাকা, 5,500 টাকা, মানে ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে 5,500 টাকা, আমি কি করে নেই, ডেবিট করে নেই, মানে পরিবহনাধীন চেকের বিপরীত। তাহলে এটি হবে তোমার 6 ডেবিট, 6 কি হবে, ডেবিট। আর যদি পরিবহনাধীন চেক হইতো এটা ক্রেডিট হইতো। আমি আবারও বলতেছি, পরিবহনাধীন চেক মানে কি, এটা কিন্তু ব্যতিক্রম, 6 নম্বরটা হচ্ছে ব্যতিক্রম, এটা লিখে রাখো ব্যতিক্রম, মানে কিওয়ার্ডের বাইরে, 6 নম্বরটা হচ্ছে কিওয়ার্ডের বাইরে, ব্যতিক্রম।
ওকে, তাহলে আমি আবারও বলতেছি 6 নম্বরটা, আগে তোমাকে পরিবহন চেকটা বুঝতে হবে স্পষ্ট। পরিবহন চেক মানে কি? পরিবহন চেক মানে হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা অন্য কেউ তোমাকে চেক দিল, তুমি প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান তুমি কারো কাছ থেকে চেক পাইলা, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি নগদান বইয়ে ডেবিট করো, নগদান বইয়ে কী করো? ডেবিট করো। এখন চেক পাওয়ার সঙ্গে সঙ্গে নগদান বইয়ে ডেবিট করলা, তুমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে, ওই মাসে ব্যাংক ওই টাকাটা আদায় করলো না, মানে তুমি ডেবিট করছো, ব্যাংক পাস বইতে ক্রেডিট করে নেই, এটা পরিবহনাধীন চেক। ওকে, এখন এটার বিপরীত আবার হতে পারে, যেমন এটি আদায়ের জন্য, অর্থাৎ মানুষ তোমাকে চেক দিছে, তুমি কি করছো? ওই চেকটা তোমার ব্যাংকে জমা দিছো মিউচুয়াল করা আদায়ের জন্য, তোমার ব্যাংক আদায় করে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করছে, এখন তুমি নগদানভুক্ত করো নাই, মানে ডেবিট করো নাই, তাই 6 হবে ডেবিট, যেটা করো নাই। এটা ক্লিয়ার কিনা জানাবে এবার, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা জানাও সবাই, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো সবাই, দ্রুত বলো ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, এটি সবাই দ্রুত দ্রুত, সবাই দ্রুত ক্লিয়ার কিনা। রিদাউন হোসেন বলছে ব্যাংকে টাকা জমা দিলে কি ডেবিট? হ্যাঁ, ব্যাংকে টাকা জমা দিলে ডেবিট। সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত, এটি ব্যতিক্রম, এটি লিখে রাখো ব্যতিক্রম, আর এখানে লেখো ডেবিট, এখানে লিখে 6 লিখে রাখবা ব্যতিক্রম, কিওয়ার্ডের বাইরে, কিওয়ার্ডের বাইরে, হ্যাঁ কিওয়ার্ডের বাইরে, কিওয়ার্ডের বাইরে, এটা কিন্তু কিওয়ার্ডের বাইরে, এটা লিখবা ব্যতিক্রম, আর এটা ডেবিট, ব্যতিক্রম দিয়ে ডেবিট। ওকে, লিখে রাখো ডেবিট। ওকে ক্লিয়ার, ওকে ধন্যবাদ। হাজেরা আক্তার বলছে স্যার আরেকবার বলবেন প্লিজ। আসলে আমি অনেক কয়েকবার রিপিট করছি, আমি কিন্তু অনেক কয়েকবার রিপিট করছি, তুমি একটু কষ্ট করে এরপরে আবার রেকর্ডিং ক্লাসটা দেখে নিবা, অনুরোধ থাকলো তোমার। আসলে আমি যদি আবার রিপিট করি, আসলে আমার অঙ্কটা করা দেরি হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হয়ে গেছে। ওকে, মন খারাপ করবা না, তোমরা রেকর্ডিং ক্লাসটা বারবার দেখবা। ওকে, স্যার আধুনিক বললে অবশ্যই কি উভয় যে, হ্যাঁ আধুনিক বলে উভয়দের বলবা। ফাইল বলছো যে আধুনিক বললে উভয়দের করবে কিনা? আধুনিক মানে উভয়দের, আধুনিক মানে উভয়দের। ওকে, তাহলে এটি আমার ক্লিয়ার। এখন আসো তোমার 7, ব্যাংক জমার সুদ 1000 টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2500 টাকা নগদানভুক্ত হয়নি, এটি কিন্তু ডেবিট মেমো, ক্রেডিট মেমো। এখন দেখো, এটি হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটি আমি অনেকবার দাগ করছি, এটি আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমার যে টাকাটা আছে, এই টাকার উপর ব্যাংক কিন্তু আমাকে সুদ দেয়। এই অ্যাকাউন্টে আমার যে টাকাটা জমা আছে, এই অ্যাকাউন্টের উপর কিন্তু ব্যাংক আমাকে সুদ দেয়। আর এই অ্যাকাউন্টের উপর যে আমাকে ব্যাংক সুদ দেবে, এই সুদটা কিন্তু আমাকে নগদ দিবে না, আমার প্রতিষ্ঠানে এসে কিন্তু ব্যাংক দিবে না। ব্যাংক কি করবে? যদি এই অ্যাকাউন্টের উপর আমি সুদ পাওয়ার অধিকারী হই, ব্যাংক সরাসরি আমার অ্যাকাউন্টে বাড়াবে। তার মানে ব্যাংক যদি আমার অ্যাকাউন্টে বাড়ায়, তাহলে ব্যাংক ক্রেডিট করবে। তাহলে এখানে স্পষ্ট বলছে ব্যাংক জমার সুদ 1000 টাকা, তাহলে ব্যাংক জমার সুদ কি করবে? ব্যাংক আমার হিসাবে ক্রেডিট করবে 1000। তাহলে ব্যাংক আমার হিসাবে ক্রেডিট করছে, এটা নগদানভুক্ত হয় নাই, তাহলে ব্যাংক ক্রেডিট করছে, আমি কি করি নাই? ডেবিট করি নাই। তার মানে 7, একবার ডেবিট 1000, একবার ডেবিট কি 1000, এখানে দুইটা লেনদেন আছে। তো এটা হচ্ছে আমাদের কি ক্রেডিট মেমো, এটা কি ক্রেডিট মেমো, কারণ সরাসরি ব্যাংক আমার হয়ে আদায় করলো, ব্যাংকে সুদ দিল, তো সরাসরি আমার হয়ে কি ব্যাংক আদায় করলো না? তার মানে এটি ক্রেডিট মেমো। তো সরাসরি যখন ব্যাংক আমার অ্যাকাউন্টে ক্রেডিট করবে, আমি জানবো না, তখন ক্রেডিট মেমো। সরাসরি যখন ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করবে বা কেটে নেবে বা প্রদান করবে, আমি জানি না, তখন ডেবিট মেমো। যেমন পরেরটা, এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 2500 টাকা নগদানভুক্ত হয়নি। দেখছো? তাহলে চার্জ এই অ্যাকাউন্টের উপর আবার ব্যাংক কি করে? একটা সার্ভিস চার্জ কেটে নেয় 6 মাস পর পর বা 1 মাস পর পর, এই অ্যাকাউন্টের উপর কিন্তু সার্ভিস চার্জ কাটে। তাহলে ব্যাংক যখন এই অ্যাকাউন্টের উপর সার্ভিস চার্জ কাটবে, আমাকে কি জেনে জেনে কাটবে না? আগে কাটবে পরে জানাবে, আগে কেটে নেবে তারপরে জানাবে। তাহলে কেটে নেবে মানে কি? ডেবিট করবে। তাহলে এখানে ডেবিট করছে কত টাকা? 2500 টাকা, 2500 টাকা ডেবিট করছে। ডেবিট করার পরে আমাকে জানাচ্ছে, মানে আমি ক্রেডিট করি নাই, আমি কি করি নাই? ক্রেডিট করি নাই। তার মানে ক্রেডিট হচ্ছে 2500, ক্রেডিট হচ্ছে 2500, ক্রেডিট হচ্ছে 2500। তাহলে ক্লিয়ার কিনে জানাও। তার মানে এখানে 7-এর 2টা আছে, তাহলে লিখবা তোমরা 7 দিয়ে, এই সুদের উপরে লেখো ডিআর, এই চার্জের উপরে লেখো হচ্ছে তোমার সিআর। সুদের উপরে লেখো ডিআর আর চার্জের উপরে লেখো সিআর। ক্লিয়ার কিনে দ্রুত জানাবা, ক্লিয়ার কিনে দ্রুত জানাবা। আচ্ছা স্যার, আমি ব্যাংক
চেক জমা দিলে আমার ব্যাংকের টাকা তো ডেবিট হবে। হ্যাঁ, ব্যাংকে চেক জমা দিলে নগদান বই আমি ডেবিট করব, কিন্তু চেকটা আদায় হয়েছে কিনা তার উপর ভিত্তি করে পাস বইতে ক্রেডিট করবে। কারণ আমি যখন চেক জমা দেব তখন চেক পাইছি, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি ব্যাংকে জমা দেবো আমি নগদান বইয়ে ডেবিট করব। এখন ব্যাংক যদি টাকা আদায় করতে পারে ওই মাসে, তাহলে ব্যাংক ক্রেডিট করবে। তার মানে ব্যাংক যতক্ষণ পর্যন্ত টাকা আদায় করবে না ততক্ষণ পর্যন্ত ক্রেডিট করবে না। ওকে, তাহলে আমাদের দেখো প্রত্যেকটা জের নির্ণয় হয়ে গেছে, প্রত্যেকটা জের নির্ণয় হয়ে গেছে। তাহলে এখন আমি জেরগুলো লক্ষ্য করব। দেখো একটু লক্ষ্য করো তোমরা, এখানে দেখো 1 আমি পেয়েছি ডেবিট জের, 2 আমি পেয়েছি ক্রেডিট জের, 3 সরি 1 তো না 2 থেকে শুরু, 2 আমি পেয়েছি ডেবিট জের, 3 পাইছি আমি ক্রেডিট জের, 4 পাইছি আমি ক্রেডিট জের, 5 পাইছি আমি ডেবিট জের, 6 পাইছি আমি ডেবিট জের, 7 পাইছি আমি ডেবিট জের আর ক্রেডিট জের। এখন আমাদের প্রশ্নের শুরুতে দেখো, আমাদের প্রশ্নের শুরুতে দেখো এই যে নগদান বই অনুযায়ী 1 নম্বর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,500। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেখো আমি লিখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তার মানে ডেবিট জের। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে কি? ডেবিট জের। তাহলে আমরা হিসাব বিজ্ঞানে কি জানি? ডেবিট টু ডেবিট। দেখো হিসাব বিজ্ঞানে কি জানি? ডেবিট টু ডেবিট ইকুয়াল যোগ। আমরা হিসাব বিজ্ঞানে এটা জানি। ডেবিট টু ডেবিট মানে যোগ, ডেবিট টু ক্রেডিট মানে বিয়োগ। তার মানে এইখানে যে গড়মূলের কারণগুলো ডেবিট, এগুলো আমরা যোগ করব। এভাবে আসলে ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ করা। তাহলে দেখো আমাকে কোনো কিছু মুখস্থ করতে হলো না, একদম ইজি। তাহলে আমি এখন লিখবো যোগ। আমি কি লিখবো? যোগ। আমি লিখবো যোগ দিয়ে আন্ডারলাইন করব। দেখছো? দিয়ে রোমান সংখ্যা লিখবো 1। রোমান সংখ্যা কি লিখবো? 1। এখন যোগ করব কি কি? ডেবিট গুলো। যোগ করব কি কি? ডেবিট গুলো। দেখো যোগ করব কি কি? ডেবিট গুলো। তাহলে এখানে ডেবিট কি কি আছে? 2 ডেবিট, 5 ডেবিট, 6 ডেবিট, 7 ডেবিট। দেখো 2 ডেবিট, 5 ডেবিট, 6 ডেবিট, 7 ডেবিট। মূল বিষয়টা দেখো। তাহলে প্রথমে রোমান সংখ্যা 1 দিয়ে 2 কি আছে দেখি। এই যে তোমার ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। লিখবো কি শর্টকাটে আমরা? ইস্যুকৃত চেক, এই 1 দিয়ে লিখবো ইস্যুকৃত চেক। হ্যাঁ, চেক যা ব্যাংক কর্তৃক তোমার পরিশোধ হয়নি, পরিশোধ হয়নি। দেখছো? এই কথাটা লিখবো। দিয়া ব্র্যাকেটে দিয়ে দেবো ওই রোমান সংখ্যাটা উল্লেখ করব। ব্র্যাকেটে দিয়ে দেবো রোমান সংখ্যা 2। এটা মার্কিং করতে ভুলবা না যে তুমি যে যোগ করলা রোমান সংখ্যা 1 দিয়ে, কোন লেনদেনটা যোগ করলা? রোমান সংখ্যা 2। তো কত টাকা এখানে পাইছি আমরা? 15,000 টাকা। এই লিখবো 15,000 টাকা। এখানে আর কিন্তু না বুঝার কিছু নাই, আমরা কিন্তু আগেই এটা কাজ করে নিছি, প্রশ্নে লিখে রাখছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। এখন আবার ডেবিট কই? 4। তাহলে রোমান সংখ্যা 2 দেব। 4-এ কি আছে? সরি 5-5-5-এ কি আছে সেটা দেখবো। 5-এ কি আছে? 5 আসো। 5-এ আছে তোমার বিনিয়োগের সুদ, তোমার নগদানভুক্ত হয়নি। তাহলে লিখবো বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি। দিয়ে রোমান সংখ্যা দেবো 5। এই দেখো বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি, রোমান সংখ্যা দেবো 5। টাকা কত? 5-এ টাকা আছে তোমার 15,500। এই লিখবো 15,500। 15,500। দেখছো? ইজি, একদম ইজি। তারপরে আবার ডেবিট কোথায় আছে? 6। রোমান সংখ্যা দেবো 3। এখন 6-6-এ কি আছে দেখি আমরা। 6-এ কি আছে? এই আদায়ের জন্য এত টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি। আদায়ের জন্য জমাকৃত যা নগদানভুক্ত হয়নি। দিয়ে আমরা রোমান সংখ্যা লিখবো। এটা রোমান সংখ্যা কত? রোমান সংখ্যা 6। রোমান সংখ্যা দেবো 6। এই ব্র্যাকেটে রোমান সংখ্যা দেবো 6। 6 দিয়ে লিখবে কত? 5,500। 5,500। তারপরে আবার ডেবিট কত? 7। অর্থাৎ রোমান সংখ্যা এখানে 4। 7-এ কি? 7-এ আছে আমার ডেবিট কোনটা? তোমার ব্যাংক জমার সুদ নগদানভুক্ত হয়নি। ব্যাংক জমার সুদ শর্টকাটে লিখলাম জমার সুদ নগদানভুক্ত হয়নি। দিয়ে রোমান সংখ্যা দেবো 7। নগদানভুক্ত হয়নি, রোমান সংখ্যা দেবো 7। কত টাকা হয়নি? তোমার 1,000 টাকা। এই যে 1,000 টাকা।
লিখে এখন আমরা এগুলো যোগ করব। এখন আমরা এগুলো কি করব? যোগ করব। আমরা এখন কি করব? যোগ করব। আমরা এখন করব যোগ। তাহলে দেখো 15,000 যোগ 15,500 যোগ 5,500 যোগ 1,000, তাহলে আমার যোগ হচ্ছে 37,000। এই যে 37,000, এই 37,000 টাকার সাথে এই উপরের টাকা যোগ করব। তা 37,000 যোগ 32,500, তাহলে যোগ করলে হবে 69,500। 69,500। এখন যেহেতু নিচে জায়গা নাই, এই 69,500 যে যোগ পাইলাম, এই যোগফলটা আমি আবার উপরে উঠাবো। এই যোগফলটা আমি কি করাবো? উপরে উঠাবো। এই 69,500 টাকা আমি আবার উপরে উঠাবো। এখন উপরে নিয়ে আসি আমি। এখন আমি বিয়োগ করব। এটা আমি উপরে নিয়ে যাচ্ছি, জায়গা নাই তো, এই টাকাটা আমি উপরে নিয়ে আসতেছি। 69,500। এখান থেকে আমি লিখবো বাদ, লিখবো বাদ। এখন বাদ বলতে তোমার যেগুলো ক্রেডিট, বাদ মানে ক্রেডিট, কারণ আমার যেহেতু ডেবিট যে প্রকাশ করছে, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ হয়, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ হয়। তাহলে এখন ক্রেডিট কি কি আছে? ক্রেডিট আছে প্রথমে 3, রোমান সংখ্যা 1 দেবো। 3-এ কি ছিল একটু লক্ষ্য করো। হ্যাঁ, 3-এ কি ছিল সেটা একটু লক্ষ্য করো। 3-এ কি ছিল? 3-এ কি ছিল একটু লক্ষ্য করো। 3-এ কি ছিল দেখো, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 35,000 টাকার, ওইখানে 45,000 টাকাটা কিন্তু 3-এ ছিল। এই দেখো আমি লিখে রাখছি 45,000। তাহলে আমি কি লিখবো? এটা তোমার আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক থেকে আদায় হয়নি, আদায়ের হ্যাঁ জন্য জমাকৃত চেক যা আদায় হয়নি, যা আদায় হয়নি। এটা রোমান সংখ্যা কত? এটা রোমান সংখ্যা হচ্ছে 3। এটা রোমান সংখ্যা হচ্ছে 3। এটা রোমান সংখ্যা হচ্ছে 3। টাকা কত? 45,000। টাকা কত? 45,000। তারপরে দেবো রোমান সংখ্যা 2। এই রোমান সংখ্যা 2 দিয়ে এখন আবার ক্রেডিট কোথায় আছে? ক্রেডিট কোথায় আছে? এই যে ক্রেডিট আছে রোমান সংখ্যা 4। ক্রেডিট আছে রোমান সংখ্যা 4। তো রোমান সংখ্যা কি ছিল তোমার? বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইয়ে বেশি লেখা হয়েছে। তাহলে লিখবো বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইয়ে বেশি লেখা হয়েছে। বাট্টাকৃত প্রাপ্য বিল, প্রাপ্য বিল নগদান বইতে বেশি লেখা হয়েছে। বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইয়ে বেশি লেখা হয়েছে। বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইয়ে বেশি লেখা হয়েছে। ওকে, কত টাকা বেশি লেখা হয়েছে? 500 টাকা। কত টাকা বেশি লেখা হয়েছে? 500 টাকা। ওকে, একদম আমাদের ডান। কত টাকা বেশি লেখা হয়েছে? 500 টাকা। ওই 500 টাকা আমি লিখে ফেললাম। আর আমার ক্রেডিট কি আছে? এবার ক্রেডিট আছে 7-এ, রোমান সংখ্যা দেবো 3। সাথে কি ক্রেডিট আছে? সাথে যাই আমরা। সাথে কি ক্রেডিট আছে? সাথে যাই আমরা। সাথে ক্রেডিট আছে হচ্ছে তোমার ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ, তাহলে আমি লিখবো ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক চার্জ কত? 2,500, 2,500। তাহলে এখন আমি ক্রেডিটগুলো যোগ করি। ক্রেডিটগুলো আমরা যোগ করি। ক্রেডিটগুলো আমরা যোগ করি। তাহলে 45,000 যোগ 500 যোগ 2,500, তাহলে 48,000। কত? 48,000। এই 48,000 এখন আমি কি করবো? এটা কিন্তু বিয়োগ, ব্র্যাকেটে রাখবো। তাহলে এই 59,500 থেকে 48,000 বিয়োগ করবো। তাহলে 69,500 মাইনাস 48,000, তাহলে আমরা বিয়োগ ফল পাবো 21,500। এই যে 21,500 আমাদের মিলে গেল। দেখো এই যে 21,500 আমি পাইলাম, এই 21,500 কিন্তু আমাদের প্রশ্নের শুরুতে ছিল। আমাদের প্রশ্নের শুরুতে ছিল, এই দেখো লক্ষ্য করো, এই যে প্রশ্নে এই যে মিলে গেছে একক জের। এই যে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500 টাকা। দেখছো আমার দুটো জের দেওয়া থাকলে একটা জের দ্বারা অঙ্ক শুরু করছি, অটোমেটিকলি আবার মিলে গেছে। তাহলে এটা লিখবো আমি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমার দেখো 21,000 টাকা মিলে গেছে। তাহলে আমার অঙ্ক ডান। তাহলে ক্লিয়ার কিনা দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত সবাই।
মারিয়া বলছে স্যার আমি এসএসসি পরীক্ষার্থী প্রকৃত সুদের হার কখন আই এর সাথে এম গুণ হয়? প্রকৃত সুদের সাথে কখন আই এর সাথে প্রকৃত গুণের যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয়, যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তখন আয়ের সাথে এম ভাগ হয় এনের সাথে গুণ হয়। আয়ের সাথে এম ভাগ হয় এনের সাথে, আই বলতে আসলে এখানে তোমার আর বা আই এনের সাথে গুণ হয়। জিদান বলছে স্যার আমাদের আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই দুইটা জাবেদা হয় না হলে অঙ্কে এমনটি লেখা থাকে 2, 4, 7 জাবেদা করে। হ্যাঁ, এটা জাবেদা হয়, এগুলো জাবেদা হয়। পরিশেষে যদি জাবেদা করতে হয় তাহলে এই দুটো জাবেদা কী হবে? জাবেদা দেবো আমি, এই দুটো জাবেদা হবে। লাস্ট ওটা লেখার মানে স্যার, লাস্ট ওটা কোনটা বলবে একটু? লাস্টটা এইটা নাকি? এটা লেখার মানে কি? এটা তোমাকে লিখতে হবে, এটাতে মিলে নিতে হবে তোমাকে। কোনটা একটু বলবা আমাকে ক্লিয়ারলি, লাস্ট কোনটা লেখার মানে একটু বুঝলাম না আমি। রিপন কোনটা লেখার কথা বলতেছে একটু বুঝলাম না আমি। রিপন আহমেদ জয় বলছে স্যার ডেবিট মেমো ক্রেডিট মেমো কোন এন্ট্রি আসবে? ডেবিট মেমো আর ক্রেডিট মেমোতে আসবে সরাসরি ব্যাংক যেগুলো আদায় করছে, সরাসরি ব্যাংক যেগুলো কর্তন করছে। যেমন ক্রেডিট মেমোতে আসবে তোমার ব্যাংক জমার সুদ, সরাসরি প্রাপ্য বিল আদায়, সরাসরি তোমার প্রাপ্য হিসেবে টাকা আদায়, সরাসরি বিক্রয়ের টাকা আদায়, তখন সরাসরি কথাটা লেখা থাকবে। বিনিয়োগের সুদ আদায়, সরাসরি কথাটা লেখা থাকবে। শহীদুল ইসলাম স্যার আমার ওপরের কমেন্টটা দেখেন। শহীদুল কোনটা আমি মেবি মিস গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি কমেন্টটা দেখেন, আমি নারায়ণগঞ্জ থেকে একজন ক্ষুদ্র অ্যাকাউন্টিং টিচার, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে টিচার হিসেবে আপনি আমার ক্লাসটা দেখতেছেন, এটা আসলে আমি অনেক কি বলবো আর, ভাষা নেই। অবশ্যই দোয়া থাকবে তোমার, আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে। হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে। স্যার লাস্ট ব্যাংক বিবরণী লেখা বুঝে নেই, আসলে বুঝতে পারতেছি না আমি কোনটার কথা বলতেছে। ব্যাংক বিবরণী বুঝে নেই, এইটা কোনটা তুমি একটু মেনশন করে দাও, আসলে বুঝতেছি না আমি। স্যার লাস্ট ব্যাংক বিবরণী লেখা বুঝে নেই, লাস্ট মানে এইটা ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি, আসলে বুঝতেছি না আমি বুঝতেছি না। একটু তুমি জানাবা আমাকে, কি ডেবিট মেমো ক্রেডিট মেমো কিনা, একটু বুঝতেছি না আমি। রিপোর্ট আমি বুঝতেছি না কোনটার কথা তুমি বলতে চাচ্ছ। লাস্ট যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটাই নাকি ব্যাংক বিবরণী? অর্থাৎ এই যে আমার 21,500 টাকা বের হলো, এটা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটি ব্যাংক বিবরণী মিলে যাবে। অর্থাৎ আমি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলাম, শেষে যে রেজাল্টটা পাবো আমি তার বিপরীতটা পাবো। হ্যাঁ, এটি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে আমার প্রশ্নে দেওয়া আছে, এটা মিলবে যে একক জের পদ্ধতিতে আমি কি করব, একটা জের দ্বারা অঙ্ক শুরু করব, অপর জের নির্ণয় করব। তাহলে আমরা কি করছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,500 টাকা নিয়ে শুরু করছি। আমার প্রশ্নে কিন্তু আরেকটা জেদ দেওয়া ছিল 21,500, তবে একটা জের দ্বারা অঙ্ক শুরু করলাম। আমি শেষে যে জেডটা পাবো যোগ বিয়োগ করে, এই জেডটা হচ্ছে যেহেতু নগদান বই অনুযায়ী আমি ব্যাংক জমা পাইছি 32,500, প্রকৃত ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা কত, তাহলে একটা জেরের সাপেক্ষে অপর জের নির্ণয় করব। তাহলে আমি যে 21,500 টাকা পাইলাম, এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার প্রকৃত জের। এই যে মিলে গেছে 21,500। যদি আমার অঙ্কটা কোথাও ভুল হইতো তাহলে আমার এটি মিলতো না, যদি কোথাও ভুল হইতো আমার মিলতো না। প্রাপ্য হিসেবের কাছ থেকে প্রাপ্ত 6,000 টাকা একটা চেক নগদান বইতে দুবার ক্রেডিট হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট হয়েছে, এটি একটু বলবেন। সামিসা ইসলাম নাকি সামিসা, উচ্চারণ এটা হবে সামিসা ইসলাম। এখানে তুমি বলছো প্রাপ্য হিসাব থেকে প্রাপ্ত 6,000 টাকার একটা চেক নগদান বইয়ে ভুলে দুবার ক্রেডিট হয়েছে। এটা একদম ইজি, দেখো এটা একদম, এটা মিশে দিলাম আমি, এটা একদম ইজি। এখন আমরা উভয় যে শিখবো, তার আগে এর প্রশ্নের উত্তরটা আমি একটু দিয়ে দেই। তোমার সামিসা ইসলামের এখানে মূল বিষয়টা হচ্ছে, আমার জেরের হিসাবটা দেখো। তুমি যে প্রশ্নটা করছো, এটা নগদান বই, ধরো এটা নগদান, এটা হচ্ছে ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে ব্যাংক মানে পাস বই, অর্থাৎ পাস বই লিখি, পাস বই, এটা ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা ডেবিট, এটা ক্রেডিট। ওকে, এখন দেখো নগদান, এখানে তুমি যেটা প্রশ্ন করছো
যে প্রাপ্য হিসেবের কাছ থেকে প্রাপ্ত 6,000 টাকার এক একটা চেক নগদান বইতে ভুলে দুইবার ক্রেডিট হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে যথারীতি ক্রেডিট করা হয়েছে। তার মানে আমি কি করছি, প্রাপ্য হিসেবের কাছ থেকে চেক পাইছি, চেক পেয়ে কিন্তু আমি আমার ব্যাংকে জমা দিছি। আমার ব্যাংক যে আমাকে চেক দিচ্ছে তার ব্যাংকের সাথে মিউচুয়াল করছে, তাই আমার ব্যাংক কি করছে, পাঁচ বহিতে কিন্তু 6,000 টাকা লিখছে। তাহলে আমার ব্যাংক যেটা ক্রেডিট করে, অর্থাৎ পাঁচ বহিতে যেটা ক্রেডিট করে সেটা কিন্তু নগদান বইয়ে ডেবিট করতে হয়, কিন্তু আমি ডেবিট না করে আমি ক্রেডিট করছি, একবার 6,000 আর একবার 6,000। দেখো বিষয়টা, তাহলে আমি পাঁচ বহিতে যেটা ক্রেডিট করব নগদান বইয়ে কিন্তু সেটা ডেবিট করবো, ডেবিট না করে আমি ক্রেডিট করছি 12,000। তাহলে আমি 12,000 যে ক্রেডিট করলাম, তাহলে ভুলে কিন্তু ক্রেডিট করছি 12,000। তাহলে আগে এই ভুলটা সংশোধন করবো। তাহলে এই ভুলটা সংশোধন করার জন্য কি করতে হবে, ডেবিট করতে হবে 12,000। আর যেহেতু আমি চেক পাইছি মানে নগদান বইয়ে ডেবিট করতে হবে, তাহলে আমাকে নতুন করে আবার ডেবিট করতে হবে 6,000। তাহলে আমি নগদান বইয়ে মোট ডেবিট করব 18,000। কেন বলো তো, যেহেতু আমি নগদান বইয়ে ভুলে ক্রেডিট করছি দুইবার, একবার 6,000 আর একবার 6,000, তাহলে ভুলে ক্রেডিট করছি কত, 12,000। আর এই ভুলটা সংশোধন করার জন্য যত টাকা ভুল করছি আমি বিপরীত তত টাকা করব। তাহলে ভুলটা সংশোধন করার জন্য ডেবিট করবো 12,000, আর শুদ্ধ করার জন্য অর্থাৎ আমি যে 6,000 লিখি নাই আমি আবার ডেবিট করবো 6,000, তাহলে মোট ডেবিট করবো 18,000। তাহলে তোমার ক্লিয়ার কিনা জানাবে। স্যার যদি প্রশ্নে দেওয়া থাকতো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500, তখন কি করতাম, তখন ক্রেডিটগুলো যোগ করতাম। ও নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তখন 21,500 টাকা ওটা দিয়ে শুরু করতে, যোগ করতা। তখন প্রশ্নে লেখা থাকতো ব্যাংক বিবরণী অনুযায়ী, তুমি ডেবিটগুলো ডেবিট করবে, ডেবিট টু ডেবিট যোগ, যতই লেখা থাক নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500, মূল কথা ডেবিটের সাথে ডেবিট যোগ হবে, টাকার সাথে কোনো সম্পর্ক নাই, ডেবিটের সাথে ডেবিট যোগ হবে। এখন আমরা উভয় জের করবো, একটু যারা 24 জন আসছো তারা তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, এখন আমরা উভয় জের শিখবো। উভয় জেরের জন্য আগে শখ করবো। তাহলে এখন আমরা গণক প্রশ্ন, অর্থাৎ যে জেরগুলো বাইর করছি এই জেরগুলো আমাদের লাগবে। তার মানে আমি একক জের পদ্ধতিতে অঙ্ক করি আর উভয় জের পদ্ধতিতে অঙ্ক করি, এই গড় মিলের যে জেরগুলো এগুলো আমার লাগবেই, গড় মিলের জেরগুলো আমার কিন্তু লাগবেই, এগুলো আমরা কিন্তু প্রশ্নে টুকে রাখছি। এখন আমরা গ করব। এখন আগামীকালকে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর উপর প্রশ্ন উত্তর পর্বের একটি ক্লাস রাখতে চাচ্ছি, কেমন হয়? তোমরা কমেন্ট করবা, আমি অ্যান্সার দেবো, তোমরা কমেন্ট করবা, আমি অ্যান্সার দেবো, কেমন হয় একটু বলো। আগামীকালকে তোমরা মেসেজ করবা, মেসেজগুলো তাড়াহুড়ো করবা না, এক একজন এক একটা করে মেসেজ করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব জের নির্ণয় সংক্রান্ত, কেমন একটু বলো, একটু জানাও। আগামীকালকে যদি আমরা ব্যাংক সমন্বয় শেয়ার ইস্যু, আমি এর আগে অধ্যায়গুলো করাইছি, রিপন তুমি যদি আমার অধ্যায়গুলো দেখো ইনশাল্লাহ শেয়ার ইস্যু সংক্রান্ত কোনো সমস্যা হবে না। তারপর আমি একটি ক্লাস করাবো, কিন্তু আগামীকালকে শেয়ার ইস্যু করান কি জিদার বলছে কাল শেয়ার ইস্যু করান, স্যার কবে বললেন? জি স্যার ভালো হবে, করেন, ভালো হয় স্যার। আমি এটা ভালো হবে স্যার, আমি এটা বলতেছি আগামীকালকে আমি যদি তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর উপর একটি প্রশ্ন উত্তর পর্ব রাখি, অর্থাৎ তোমরা কমেন্ট করবা বিশেষ করে জের নির্ণয় সংক্রান্ত আর জাবেদা সংক্রান্ত, তাহলে কেমন হয়? তাহলে আমরা আগামীকালকে 8টা থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্ন উত্তর পর্ব করব। তোমরা বিভিন্ন প্রশ্ন, তোমাদের ইচ্ছা তোমরা বিভিন্ন প্রশ্ন করবা, আমরা প্রশ্নের সাপেক্ষে তোমরা অবশ্যই তোমাদের কাছে একটা জিনিস চাবো, তোমরা প্রাসঙ্গিক প্রশ্ন করবা। প্রাসঙ্গিক অর্থাৎ তোমাদের যে পরীক্ষা এক্সাম সামনে, ওই এক্সাম রিলেটেড তোমাদের সালের যে অঙ্কগুলো আছে, ম্যাথগুলো আছে, ওই এক্সাম রিলেটেড তোমরা কিন্তু প্রশ্নগুলো করবা। অপ্রাসঙ্গিক প্রশ্ন করিও না, এটা হচ্ছে অনুরোধ। আসলে অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে বিষয়টা হচ্ছে বেমানান হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই আজকে থেকে তোমরা ফাইন্ড আউট করবা কার কোথায় সমস্যা, এটা ফাইন্ড আউট করবা। ফাইন্ড আউট করে তোমরা প্রশ্ন করবা, যে কোনো প্রশ্ন ওই অধ্যায় রিলেটেড যেগুলো সালে এসেছিল, তোমরা চেষ্টা করবা প্রাসঙ্গিক প্রশ্ন করতে। ওকে, তাহলে যাই হোক আমি আর কথা বাড়াবো না, এখন আমি গ নং প্রশ্নের উত্তরে যাব। গ নং প্রশ্নের উত্তর, গ নং
প্রশ্নের উত্তর, গণক প্রশ্নের উত্তর। দিয়া আমরা লিখব। এখন আমরা করতেছি জাবেদা নিয়ে একটা লাইভ করেন স্যার। জাবেদা না, তোমরা যে কোনো সমস্যা এবং জাবেদা আগামীকাল এটার উপর আমরা প্রশ্ন উত্তর পর্ব করব, এই অধ্যায়ের উপর প্রশ্ন উত্তর পর্ব করব। আর এখন আমি উভয়জের পদ্ধতিটা বোঝানোর চেষ্টা করতেছি, একটু তোমরা বোঝার চেষ্টা করো উভয়জের পদ্ধতি। ওকে, তাহলে গণক প্রশ্নের উত্তর আমি লিখব ব্যাং সমন্বয় বিবরণী, ব্যাং সমন্বয় বিবরণী, ব্যাং সমন্বয় বিবরণী, ব্যাং সমন্বয় বিবরণী। তারপরে লিখবো ব্র্যাকেটে উভয়জের। আসলে নিচে লিখবা, জায়গা নেই দেখে আমি এই পাশে লিখছি, আর এখানে লিখলেও সমস্যা নেই, এখানে কম স্পেস লাগবে। উভয়জের পদ্ধতি, উভয়জের পদ্ধতি, উভয়জের পদ্ধতি, উভয়জের পদ্ধতি। ওকে, উভয়জের পদ্ধতি। রিদাউন হোসেন বলছে এখন বুঝতেছি, কিন্তু লেনদেন থেকে ব্যাংক বিবরণী ডেবিট ক্রেডিট নির্ণয় করতে সমস্যা হয়, কারণ আমি নতুন স্যার। কোনো সমস্যা নেই, আগামীকালকে আমরা প্রশ্ন উত্তর ব্যবস্থা রাখছি, তুমি তোমার প্রশ্ন করতে পারবা, বা যারা প্রশ্ন করবে ক্লাসটি ভালোভাবে করবা। আগামীকাল শুধু জের নির্ণয় আর জাবেদা সংক্রান্ত তোমরা প্রশ্ন করবা, জের নির্ণয় আর জাবেদা সংক্রান্ত তোমরা প্রশ্ন করবা। এখন আমরা উভয় জেরের ছক করব। উভয় জেরের ছকটা একটু লক্ষ্য করো, উভয় জেরটা টি ছকে হবে। এই যে এইরকম আমরা টি ছক করব, দেখো এই যে আমরা উভয় জের এখন করতেছি, এই যে মাঝামাঝি তুমি দিবা উভয় জের, টাকার ঘর দুইটা, এখানে একটা, এখানে একটা, এবারে টাকার ঘর দুইটা, এখানে একটা, এখানে একটা। এখন আমরা উভয় জের পদ্ধতি করতেছি, দেখো ব্যাং সমন্বয় বিবরণী উভয় জের পদ্ধতি। তাহলে উভয় জের পদ্ধতিতে আমরা টি ছকে অঙ্ক করব, টি ছক করব, এটা বাম সাইড, এটা ডান সাইড। বাম সাইডে একটা বহি, ডান সাইডে একটা বহি। তাহলে আমি বাম সাইডে নগদান বহির জিনিসটা লিখবো নগদান বই অনুযায়ী ব্যাং উদ্বৃত্ত বা ব্যাং জমা, নগদান বই অনুযায়ী, শর্টকাটে লিখলাম অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত মানে কি, এই সংক্ষেপে লিখলাম আমি ডেবিট, ওকে। আর এই পাশে আমি কি লিখবো, টাকাটা লিখে ফেলি আমি। তো নগদান বই অনুযায়ী কত, 32,500। তার মানে এখানে উভয় জের পদ্ধতি মানে কি, দুইটা জেরে একসাথে লিখবো, একটা বামে একটা ডাইনে, একটা বামে একটা ডানে। তাহলে আমি লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ডিআর। এখন আমি এই পাশে লিখবো পাস বই অনুযায়ী, পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। এটা হচ্ছে সিআর, এটা সিআর। দেখো তার নগদান বই অনুযায়ী ডেবিট আর পাস বই অনুযায়ী কিন্তু তার ক্রেডিট, বিপরীতটা। আমি লিখবো 21,500। অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া ছিল, এই প্রশ্নের একে যাও, একে গেলে তুমি বুঝতে পারবা, একে যাও, এখন একে আসো তুমি, একে। এইবার দেখো আমরা প্রশ্নের শুরুতে আসলাম, আমরা কিন্তু উভয়জের পদ্ধতি এখন অঙ্ক করতেছি। দেখো প্রশ্নের শুরুতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে 32,500, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লিখলাম। আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা 21,500, এই যে ডান পাশে লিখলাম ব্যাংক বিবরণী অনুযায়ী তোমার ব্যাংক জমা, এটা ক্রেডিট। তার মানে নগদান বই অনুযায়ী ডেবিট আর ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট, মূল বিষয়টা হচ্ছে এটি। ওকে, এখন আমরা উভয়জের পদ্ধতিতে অঙ্ক করব কিভাবে, উভয়জের পদ্ধতিতে আমরা অঙ্ক করব কিভাবে। আর উভয়জের পদ্ধতির কিওয়ার্ড তিনটা, মাথায় রাখবা। উভয়জের পদ্ধতির কিওয়ার্ড তিনটা, উভয়জের পদ্ধতির কিওয়ার্ড তিনটা। প্রথম কিওয়ার্ড, আমাকে দুইটা জের প্রশ্ন থেকে খাতায় বসাতে হবে, দুইটা জের খাতায় বসাতে হবে, একটা জের বাম পাশে, একটা জের ডান পাশে। ওকে, আমাদের ডান। এখন নগদান বই অনুযায়ী যে জের, এটা ডেবিট না ক্রেডিট, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ব্যাংক বিবরণী অনুযায়ী যে জের আছে সেটা ডেবিট না ক্রেডিট, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা তো জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে ডেবিট, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানে হচ্ছে ক্রেডিট। তার মানে এটা ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, আমরা কিন্তু ফাইন্ড আউট করলাম। এখন 2 নম্বর,
যে বহিতে লেনদেন লিপিবদ্ধ হয়নি সেই বহিতে লিপিবদ্ধ করব। যে বহিতে লেনদেনটি লিপিবদ্ধ হয়নি সে বহিতে লিপিবদ্ধ করব। আর যে বহির ভুল সে বহিতে সংশোধন করব। যে বহির ভুল সে বহিতে সংশোধন করব। যে বহির ভুল সে বহিতে আমরা সংশোধন করব। তাহলে এখন আমরা ডেবিট ক্রেডিট কিন্তু অলরেডি নির্ণয় করছি। এই যে দেখো ডেবিট ক্রেডিট অলরেডি তোমাদের খাতায় নির্ণয় করা আছে। জাস্ট আমি এখন বহি সিলেক্ট করব। দেখো প্রথমে আমি আসি তোমার 2। তো 2 আমরা কিন্তু পাইছি, তোমরা কিন্তু তোমাদের বইয়ে লিখে রাখছো 2 কি ছিল, 2 ছিল ডেবিট, মানে লিখে রাখছো কিন্তু ডেবিট, এটা কিন্তু কোনো ডাউট নাই। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কোন বহিতে লেখা হয় নাই। দেখো পানাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকার 3টি চেকের মধ্যে 50,000 টাকার 2টি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তাহলে 60,000-এর মধ্যে ব্যাংক পরিশোধ করছে কত, 45,000, পরিশোধ করে নেই কত, 15,000। কে পরিশোধ করে নাই, ব্যাংক। তাহলে কোন বইতে লেখা হয় নাই, পাস বইতে বা ব্যাংক বিবরণীতে। এই মূল থিমটা হচ্ছে এটি। আমি আবারও বলতেছি, যখন আমি উভয় জের পদ্ধতি করব, এই গড়মিলের কারণগুলা যে বইতে লেখা হয় নাই সে বইতে লিখব, যে বইতে লেখা হয়ে গেছে সে বই শেষ, যে বইতে লেখা হয়নি সে বইতে লিখব। তাহলে পানাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকার 3টি চেকের মধ্যে 45,000 টাকার 2টি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তাহলে আমি পানাদারকে চেক দিছি, পানাদারকে চেক দিয়ে নগদান বইয়ে 60,000 টাকা ক্রেডিট করছি। তাহলে ব্যাংক ডেবিট করার কথা কত, ব্যাংক ডেবিট করার কথা 60,000, কিন্তু ডেবিট করছে কত, 45,000, ডেবিট করে নাই কত, 15,000। কে ডেবিট করে নাই, ব্যাংক। তাহলে ব্যাংকের বহিতে আমি 2 লিখবো। 2 লিখবো আমি কার বহিতে, এই বি দিলাম, ব্যাংকের বহিতে। আমি 2 লিখবো কার বহিতে, ব্যাংকের বহিতে। 2 লিখবো কার বহিতে, ব্যাংকের বহিতে। এখন ব্যাংক কিজের প্রকাশ করে, লক্ষ্য করো, ব্যাংক কিজের প্রকাশ করতেছে, ক্রেডিট। ব্যাংক কিজের প্রকাশ করতেছে, ক্রেডিট, কিন্তু এখানে হয়েছে কি, ডেবিট। এই 2 কি, ডেবিট। তাহলে ক্রেডিট জের প্রকাশ করতেছে হয়েছে ডেবিট। তাহলে আমি কি জানি, ক্রেডিট আর ডেবিট মানে বিয়োগ, ক্রেডিট আর ডেবিট মানে কি, বিয়োগ। যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী ক্রেডিট 21,500, এটা তো ডেবিট 15,000, তাহলে আমি কি বিয়োগ করবো না, তো এটা আমি পরে লিখবো, কারণ বিয়োগ তো পরে হবে, বিয়োগ কি হবে, পরে হবে, বিয়োগ কি হবে, পরে হবে। তার মানে এটা ব্যাংক হবে, ব্যাংক হবে মাইনাস, মাইনাসটাই পরে, কারণ আমি আগে এই ক্রেডিটটা যোগ করবো, এখানে ডেবিটটা যোগ করবো, মূল বিষয়টা হচ্ছে এটি। আর তার মানে এটা আমি সিলেক্ট করলাম, এটি 2 হবে, ব্যাংক কি হবে, ব্যাংক বিয়োগ হবে। এটি বুঝছো কিনা ক্লিয়ারলি আগে দ্রুত তোমরা জানাও, যে 2 নম্বর লেনদেনটা তোমাদের ক্লিয়ার কিনা আগে জানাও, দ্রুত জানাও যে এটা ব্যাংকে ডেবিট হবে, ব্যাংক বিবরণীতে বা পাস বইতে ডেবিট হবে, জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ তহিদুল, হ্যাঁ অবশ্যই আগামীকাল অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হবে, তোমরা তোমাদের মতো করে প্রশ্ন করবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা আমি বিয়োগ করবো, এই জন্য পরে লিখতেছি, যেহেতু বিয়োগটা পরে করব। এখন আসো 3 কি বলছে, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 45,000 টাকার 2টি চেক এবং 20,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও ওই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে এখানে আমি এই কিওয়ার্ডটা তোমাদের বলি, এখানে মূল কিওয়ার্ড হচ্ছে, আমরা কি জানি, পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক আর বকেয়া চেক, পরিবহনাধীন চেক আর বকেয়া চেক আমরা নগদান বইয়ে লিখছি, পাস বহিতে লিখি নেই। তাহলে আমি উভয় জের পদ্ধতি যখন করব, মাথায় রাখো, এখানে আমি যেটা বললাম উভয় জের পদ্ধতির ক্ষেত্রে যে বহিতে লিখি নাই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় সে বহিতে লিখব। তাহলে পরিবহনাধীন চেক আর বকেয়া চেক আমরা নগদান বইয়ে লিখছি, পাস বহিতে লিখি নাই। তাহলে পরিবহনাধীন চেক আর বকেয়া চেক আমি পাস বহিতে লিখব। ডেবিট মেমো, ক্রেডিট মেমো, ডেবিট মেমো, ক্রেডিট মেমো আমি পাস বহিতে লিখছি, আমি নগদান বইয়ে লিখি নাই। তো যখন আমি উভয় জের পদ্ধতি করব আমি নগদান বই লিখব। এই মূল থিমটা হচ্ছে এটি। আর যখন একক জের পদ্ধতি তখন এগুলা ধরাবাঁধা নিয়ম নেই, যখন একক জের পদ্ধতি তখন ধরাবাঁধা নিয়ম নেই। আর যখন উভয় জের পদ্ধতি, যে বইতে লেখা হয়ে গেছে ওই বইতে আমি আর লিখব না, যে বইতে লেখা হয়ে গেছে ওই বইতে আমি আর লিখব না। আমি বারবার বলতেছি, এই কথাটা ক্লিয়ার কিনা দ্রুত জানাও, দ্রুত জানাও এই কথাটা ক্লিয়ার কিনা, এই কথাটা ক্লিয়ার কিনা আমি আবারও বলতেছি, দ্রুত জানাও তোমরা, যে উভয় জের পদ্ধতির ক্ষেত্রে মূল যেটা নিয়ম, আমি যে বইতে লিখছি ওই বইতে লিখবো না। তাহলে আমরা সবাই জানি পরিবহনাধীন চেক আর বকেয়া চেক আমরা নগদান বই লিখছি, কোথায় লিখি নাই, পাস বহিতে। তাহলে যখন উভয় জের পদ্ধতি আমরা পরিবহনাধীন চেক আর বকেয়া চেক আমরা পাস বহিতে লিখব। আর ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, ডেবিট মেমো আর ক্রেডিট মেমো আমরা কোথায় লিখছি,
আমরা পাস বহিতে লিখছি, লেখি নাই কোথায়? নগদান বহিতে। তো ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, 5 মিনিট, ডেবিট মেমো আর ক্রেডিট মেমো আমরা নগদান বহিতে লিখবো, কারণ আমরা পাস বহিতে লিখছি। তাহলে যখন উভয় জের পদ্ধতি, যে বহিতে লিখছি সে বহিতে আর লিখবো না, লিখবো না। তাহলে এখন তুমি আসো 3, এটা কি? এটা হচ্ছে আমাদের পরিবহনাধীন চেক। তাহলে পরিবহনাধীন চেক আমরা নগদান বই লিখছি, আমরা কোথায় লিখি নাই? পাস বইতে। তো 3 নম্বর কি বলতেছে? দেনাদারের কাছ থেকে প্রাপ্ত 35,000 টাকার 2টি চেক এবং 20,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও ওই হিসাব বছরে শুধু প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। দেখছো বিষয়টা? হ্যাঁ, তাহলে এটা কি? আমাদের পরিবহনাধীন চেক। তাহলে 45,000 টাকা আমি কি করি নাই? এই দেখো লিখে রাখছি 3, 45,000 টাকা আমি ক্রেডিট করি নাই। কেন ক্রেডিট করি নাই? কারণ এটি হচ্ছে পরিবহনাধীন চেক। 45,000 টাকা নগদান বইয়ে ডেবিট করছি, আমি ক্রেডিট করি নাই। তাই এখন আমি লিখব এই যে যোগ, আমি লিখলাম যোগ, যোগ দিয়ে লিখলাম রোমান সংখ্যা 1। আমি কথাটা লিখলাম না, এখানে লিখবা যে তোমার দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আদায়ের জন্য প্রাপ্ত চেক, আদায়ের জন্য প্রাপ্ত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, দিয়ে রোমান সংখ্যা দিবা 3, রোমান সংখ্যা দিবা 3, দিয়ে টাকার ঘরে দিবা 45,000, টাকার ঘরে দিবা 45,000। এটি আমাদের ক্লিয়ার কিনা বলো দ্রুত, সবাই দ্রুত বলো ক্লিয়ার কিনা, সবাই দ্রুত ক্লিয়ার কিনা, সবাই দ্রুত ক্লিয়ার কিনা, দ্রুত। তারপরে আমরা আসব 4, এটা কিন্তু ভুল, আমি বলছি যে বইতে লেখা হয়নি 4টা জিনিস কিওয়ার্ড: পরিবহনাধীন চেক, বকেয়া চেক, নগদান বই লিখছি, পাস বই লিখি নাই। ক্রেডিট মেমো, ডেবিট মেমো ব্যাংক বিবরণীতে লিখছি, পাস বইতে লিখি নাই। আরেকটা থাকে কি ভুল, ভুলের ক্ষেত্রে যে বহির ভুল সে বইতে সংশোধন করতে হবে, যে বহির ভুল সে বইতে সংশোধন করতে হবে। তাহলে 5 কোন বহির ভুল ছিল? 5 ছিল নগদান বহির ভুল, কারণ 3,000 টাকার একখানা প্রাপ্য বিল 2,500 টাকায় বাট্টা করা হলেও নগদান বহিতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে আমি নগদান বইয়ে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করছি, তার মানে আমি 3,000 টাকা লিপিবদ্ধ করছি। তো নগদান বইয়ে আমি পূর্ণ মূল্যে কত টাকা লিপিবদ্ধ করছি? 3,000। তাহলে 3,000 টাকা আমি কি করছি? নগদান বইয়ে আমি 3,000 টাকা লিখছি, কিন্তু নগদান বইয়ে ডেবিট করা লাগতো কত? 2,500 টাকা। তাহলে আমি নগদান বইয়ে 500 টাকা বেশি ডেবিট করছি, এখন নগদান বইয়ে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাই দেখো তোমার 4 তুমি লিখে রাখছো 4, এই দেখো 4 ক্রেডিট 500। এটা কি ভুল? এটা কোন বইয়ের ভুল? নগদান বইয়ের ভুল। যেহেতু ডেবিট জের, নগদান বই দেখো ডেবিট জের আছে, নগদান বই কি জের আছে? ডেবিট জের আছে। হবে কি? এটা হবে তোমার নগদান বইয়ে অর্থাৎ ক্যাশ বুকে, ক্যাশ বুকে হবে আমার ক্রেডিট। ক্রেডিট মানে বিয়োগ, আমি পরে লিখবো। ওকে, এখন আমি আসবো পরেরটা 5। আমি এখন আসবো 5-এ বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। তার মানে এটা 5 হচ্ছে ক্রেডিট মেমো। 5 কি? ক্রেডিট মেমো। তাহলে আমাকে স্পষ্ট হয়ে যাবে, তাহলে ইনশাল্লাহ সমস্যা নাই। 5 হচ্ছে আমার ক্রেডিট মেমো। 5 কি? ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো আমি 5 বইতে ক্রেডিট করছি, নগদানে ডেবিট করিনি। তো নগদান ডেবিটেড টু ডেবিট, ডেবিট টু ডেবিট যোগ হবে, তাহলে আমি দেবো যোগ, যোগ, যোগ দেবো আমি। হ্যাঁ, যোগ দিয়ে আমি রোমান সংখ্যা দেবো 1, দিয়ে কি লিখবো? যে বিনিয়োগের সুদ, হ্যাঁ, যা নগদানভুক্ত হয়নি, বিনিয়োগের সুদ যা নগদানভুক্ত হয়নি, জায়গা নেই আমি লিখলাম না, দিয়ে রোমান সংখ্যা দেবো 5, রোমান সংখ্যা দেবো আমি 5। তাহলে কত টাকা? 15,500, কারণ আমি যোগ, ডেবিটের সাথে ডেবিট যোগ করবো, 15,500। তাহলে আমাদের 5 ডান, 5 আমাদের ডান, 5 আমাদের ডান। তাহলে আমার কি কি ডান হইলো? আমার 3 চলে গেল, 4 চলে গেল, আর 5 চলে গেল। হ্যাঁ, 3 তোমার সরি আমার 2 যায়নি এখনো, আমার 3 আর 5 গেছে, 3 আর 5 গেছে, 3 আর 5। তাহলে আমি 3টাকে মিশিয়ে দিলাম, এখানে 3টাকে মিশিয়ে দিলাম, আর 5টাকে আমি মিশিয়ে দিলাম, 5টাকে আমি মিশিয়ে দিলাম, 5টাকে আমি মিশিয়ে দিলাম। ওকে, এখন আসো তুমি 7। 7 কি? আদায়ের জন্য 7, আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি। তার মানে এখানে কি বুঝাচ্ছে? যে আদায়ের জন্য 5,500 টাকা আমি ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংক ক্রেডিট করছে, কিন্তু নগদানভুক্ত করি না। তো নগদানে আমি ডেবিট করে নেই, নগদান বইতে আমি ডেবিট করে নিই। তো নগদান বইয়ে ডেবিট করে নিই মানে এখন ডেবিট হবে। তাই দেখো 6 তো ডেবিট, এই দেখো 6, এই দেখো 6 ডিয়া তুমি লিখে রাখছো, 6 ডেবিট। 6 কোথায় ডেবিট হবে? নগদান বইয়ে। তো যে বইতে লেখা হয়নি সেই বইতে লিখবো। তো ডেবিট টু ডেবিট যোগ, তাহলে রোমান সংখ্যা দেবো 2। তাহলে লিখবো কি? তোমার আদায়ের জন্য তোমার জমাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক যা নগদানভুক্ত হয়নি, দিয়ে রোমান সংখ্যা দেবো 6। টাকা লিখবো কত?
5,500 টাকা লিখবো কত 5,500। তাহলে ক্লিয়ার কিনা দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও ক্লিয়ার কিনা। স্যার আমি ক্লাস কন্টিনিউ দেখছি, আপনার লাইভ অন করে আমি ক্লাস করছিলাম, আমার ক্লাস শেষ কিন্তু আপনার ক্লাস এখনও চলছে। খুবই ভালো লাগলো যে একটা মানুষ স্টুডেন্টের জন্য এতটা কষ্ট করতে পারে। ধন্যবাদ শহীদুল। ওকে, এখন এটা ক্লিয়ার কিনা জানাবে, ক্লিয়ার কিনা জানাবে। এখন আসো তুমি, তোমার হচ্ছে 7, 7-এ কি ছিল, 7-এ ছিল ডেবিট মেমো আর ক্রেডিট মেমো। তো 7-এ দুটোই আসবে নগদান বইয়ে। তাহলে যেটা তোমার দেখো ব্যাংক চার্জ, এটা ডেবিট মেমো ক্রেডিট মেমো। তাহলে প্রথমে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ মানে কি, আমি নগদান পাস বইতে ক্রেডিট করছি, এই যে ব্যাংক জমার সুদ কিন্তু ক্রেডিট মেমো, ব্যাংক জমার সুদ কি ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো মানে কি, পাস বইতে ক্রেডিট হয়েছে নগদান বইয়ে ডেবিট হয়নি, ডেবিট টু ডেবিট যোগ, তারপরে 3, এই যে 3, এই যে 3 দেবো আমি। ওকে, 3 দিয়ে লিখবো তোমার এখানে কি, তোমার ব্যাংক জমার সুদ যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক জমার সুদ যা নগদানভুক্ত হয়নি দিয়ে লিখবো আমি 7, এই 7 লিখবো, লিখবো আমি কি 7, 7 দিয়ে লিখবো আমি 1,000 টাকা, 7 দিয়ে লিখবো আমি 1,000 টাকা। তাহলে আমার যোগের আইটেম সব শেষ, আজ যোগ হবে না। তাহলে আমি যদি যোগ করি, তাহলে দেখো 15,500 আর 5, 20, 21,000, 22,000, এই যোগ হবে 22,000। তাহলে যোগফল 22,000 নামাবো আমি। ওকে, আর এইটার যোগ কিন্তু একটাই, তাই এই যোগটা আমি এইখানে 45,000 না দিয়ে এইখানে দেবো আমি 45,000। তাহলে যোগগুলো যোগ শেষ হইলো, এখানে 45,000। তাহলে এইটার যোগফল হচ্ছে আমার 32,500 আর 22,000, মানে 5, 54, 54,500। আর এইটার যোগফল হচ্ছে 500 তোমার 6, 66,500, এটা হচ্ছে 66,500, এটা 54,500। এখন আমি দেবো এখানে বাদ, এখানে দেবো আমি বাদ, এখানে আমি দেবো বাদ, এইখানে আমি দেবো বাদ, এখানে আমি দেবো বাদ। ওকে, তাহলে আমার বাতে প্রথমে আসবে হচ্ছে আমাদের এখানে ডেবিট মেমো, ওইখানে ডেবিট হয়েছে, এখানে আমি ক্রেডিট করি নাই, অর্থাৎ এই যে ডেবিট মেমো দেখো 7, এখানে ব্যাংক জমা সুদ, একটা ছিল ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো মানে কি পাস বইতে ক্রেডিট হয়েছে নগদান বইয়ে ডেবিট হয়নি, তাই কিন্তু আমি যোগ করছি। আর ডেবিট মেমো মানে কি, আমি পাস বইতে ডেবিট করছি নগদান বইয়ে ক্রেডিট করে নেই, তাহলে রোমান সংখ্যা 1 দিব, 1 দিয়ে লিখবো ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি, তাহলে রোমান সংখ্যা 7, ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি রোমান সংখ্যা 7, আমি লিখবো 2,500, এই দেবো 2,500, যেহেতু একটা আমি দিলাম এইখানে 2,500, একটা যেহেতু তাই আমি দিলাম 2,500, আর নাই, তাহলে আমার 7 ডান, আমার 7 হচ্ছে ডান। ও আরেকটা আছে, সরি তোমার কে আসে, আরেকটা আছে, এই আমি প্রথম ঘরে দিলাম, আমার 7 ডান। এখন যেগুলো যেগুলো হয়নি, তাহলে আমার হয়নি কত, 2 হয়নি, তাহলে আমি 2-এ চলে যাই, আমি চলে যাই 2-এ, আমি 2-এ আসি। দেখো 2-এ পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকার 3টি চেকের মধ্যে, তবে এটা ছিল কিন্তু বকেয়া চেক, বকেয়া চেক মানে কি, আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, ব্যাংক ডেবিট করিনি। এই যে 2-এ কিন্তু ছিল আমাদের ডেবিট, 2-এ কি ছিল ডেবিট, কোথায় ডেবিট হয় নাই, ব্যাংকে ডেবিট হয় নাই, কারণ এটা বকেয়া চেক। বকেয়া চেক মানে কি, আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, যেহেতু যাকে আমি চেকটা দিচ্ছি সে ব্যাংকে উপস্থাপন হয় নাই, তাই ব্যাংক ডেবিট করেনি। তার মানে আমি এখানে লিখবো 1, তোমার ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, দিয়ে রোমান সংখ্যা দেবো 2, লিখবো হচ্ছে আমার 15,000 টাকা। এখানে একটাই আছে 15,000, তাহলে আমাদের এটাও হয়ে গেল, আমাদের এটাও হয়ে গেল। আরেকটা মেবি থাকতে পারে এই 6 নম্বরটা, আমি দেখি 6 নম্বরটাও আছে কিনা, 6 নম্বরটা আছে কিনা একটু লক্ষ্য করি আমি। 6 নম্বরটাও হয়নি, হ্যাঁ 6 নম্বরটা আদায়ের জন্য নগদানভুক্ত হবে, 6 নম্বরটা হয়েছে, 6 নম্বরটা আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের শুধু একটা বাকি আছে, তাহলে এটা একটাই, তাহলে গেল। এখন আমার একটা কি বাকি আছে, সেটা হচ্ছে রোমান সংখ্যা 4, রোমান সংখ্যা হচ্ছে 4, রোমান সংখ্যা 4-এ আমরা একটু লক্ষ্য করি, 4, দেখো 4-এ কি ছিল, 3,000 টাকার একখানা প্রাপ্য বিল 2,500 টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমি নগদান বইতে আমি ভুলে 3,000 টাকা ডেবিট করছি, তাহলে আমি 3,000 টাকা ডেবিট করছি, মানে আমি 500 টাকা বেশি ডেবিট করছি, তো এই 500 টাকা এখন ক্রেডিট করতে হবে, তাই ওটা কিন্তু ক্রেডিট লেখা ছিল, ওটা ছিল ক্রেডিট। তাহলে আমি লিখবো 2, তাহলে কি লিখবো আমি,
বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইয়ে বেশি লেখা হয়েছে, বাট্টাকৃত প্রাপ্য বিল নগদান বইয়ে বেশি লেখা হয়েছে। রোমান সংখ্যা দেবো 4, 4 দিয়ে লিখবো 500 টাকা। তাহলে আমি এই দেখো বিয়োগ কতগুলো হবে আমরা পেয়ে গেলাম। তাহলে আমার বিয়োগ হবে এইখানে 3000 টাকা। এই যে 3000 টাকা আমি বিয়োগ করলাম, বিয়োগ করে আমি পাবো এখানে 51,500 টাকা। ক্লোজ। এটাকে নাম দেবো সংশোধিত জের, সংশোধিত জের, সংশোধিত, এটা নাম দেবো সংশোধিত জের। আর এখানেও দেখো মিলে গেছে আমার, দেখো উভয় জের কিন্তু মিলে যাবে, এই সোজাই আবার দিবা, এই দেখো এখানে তোমার 500, এখানে 6 আর 5 1, এখানে দেখো 51,500 মিলে গেছে। এটার নাম দেবো সংশোধিত জের, সংশোধিত জের। তাহলে উভয় জের পদ্ধতি করলে আমরা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর 100% যেটা উদ্দেশ্য সেটা কিন্তু আমরা পাই, যে উভয় বহির আমি গরমিলের কারণগুলো উদ্ঘাটন করে উভয়ের বহির মধ্যে জেরগুলো আমরা মিল করি, উভয় বহির জেরগুলো আমরা মিল করি। তাহলে এভাবে আমরা উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তৌফিক হোসেন বলছো কিছু দেখতে পারছি না স্যার, এখন ক্লিয়ার কিনা একটু জানাবা। আসলে তাড়াহুড়ার মধ্যে উভয় জের পদ্ধতিতে হয়ে গেল, আসলে উভয় জের পদ্ধতিতে আলাদা ক্লাস রাখলে মেবি ভালো হইতো, কারণ এটা তাড়াহুড়ার মাধ্যমে কিন্তু হয়ে গেল। আসলে অনেক স্টুডেন্ট কিন্তু কম বুঝলা তোমরা, কারণ এটা তাড়াহুড়ার মাধ্যমে কিন্তু হয়ে গেছে। তাহলে একটু ক্লিয়ার কিনা জানাবে। আর আগামীকালকে আমরা ক্লাস করব টপিক লেস, অর্থাৎ কোনো টপিক নেই, প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন উত্তর পর্ব। জমাকৃত চেক অমার্জিত হয়ে ফেরত এসেছে, এটি ডিএম এ আসবে, ডেবিট মেমোতে আসবে কিনা। হ্যাঁ, জমাকৃত চেক এইটা একটু কনফিউশন আছে। এটা যদি আমরা বাইরের বইগুলো লক্ষ্য করি, অর্থাৎ আমাদের সিলেবাসের বইগুলো না, আমরা যদি বাইরের বইগুলো লক্ষ্য করি, সেই বইগুলোতে দেখবা ওটা কিন্তু ডেবিট মেমো। কিন্তু আমাদের যে সিলেবাসের বইগুলো আছে, আমাদের যে ইন্টারমিডিয়েটের সিলেবাসের বইগুলো আছে, তারা ডেবিট মেমো দেখায়নি। কারণ যেহেতু আমাদের স্যাররা আমাদের এই বইগুলো ফলো করে তারা খাতা কাটবে, তাই ওটা আমরা ডেবিট মেমোরেন্ডাম দিব না। কিন্তু আমরা যদি কাইসো কালামের বই দেখি, আরও যে তোমার দামি দামি যে তোমার হিসাব বিজ্ঞান বিদরা আছে তাদের বই দেখি, তাহলে কিন্তু জমাকৃত চেক তোমার প্রত্যাখ্যান বা অমর্যাদাকৃত হলে এটা ডেবিট মেমো হয়। কিন্তু আমাদের বাংলাদেশের রাইটারের বইগুলাতে, হ্যাঁ বাংলাদেশের রাইটারের বইগুলোতে এই জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে এটা ডেবিট মেমো দেখায়নি। তুমি যদি পাঞ্জারি টেস্ট পেপার দেখো, তুমি যদি অক্ষরপত্রের বই দেখো, তুমি যদি তোমার MA কালামের বই দেখো, তারপরে পরেশচন্দ্র মণ্ডলের বই দেখো, তুমি কোনো বইতে আসলে তুমি ডেবিট মেমোরেন্ডাম পাবা না, তারা দেখায়নি। তাহলে আমাদের বেটার হবে কি, আমাদের যে বইগুলা আমরা প্রচলিত আছে আমরা ফলো করি, এই বইয়ের আলোকে আমাকে অ্যান্সার করা। তাহলে ওই জন্য আমরা এটাকে ডেবিট মেমো দেখাবো না, ডেবিট মেমো দেখাবো না। স্যার টেস্ট পেপারে দেয় নেই, হ্যাঁ এই জন্য আমরা দেখাবো না। আসলে তুমি অন্য বইগুলোতে দেখবা নাই, বাংলাদেশের বইগুলোতে নেই। হ্যাঁ, তাহলে ওকে, আগামীকালকে তোমরা অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবা যেগুলো সালের প্রশ্নে এসেছিল। তাহলে তোমরা ফাইন্ড আউট করো যে তোমরা কি কি প্রশ্ন করতে চাচ্ছ, এবং ধারাবাহিকভাবে একটা প্রশ্ন তোমরা একবারেই কিন্তু কমেন্ট করবো না, এক এক করে কমেন্ট করবা, যাতে আমি কমেন্টগুলো রিপ্লাই করতে পারি। কারণ আমি কমেন্ট দেখে আসলে অ্যান্সার করব, কমেন্ট দেখে আমি অ্যান্সার করব। ওকে ওকে জিদান, তুমি প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট মানে সুন্দরভাবে কমেন্ট করে সিরিয়াল বাই সিরিয়াল, এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অপ্রাসঙ্গিক প্রশ্ন করবে না। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য অবশ্যই দোয়া করবে আমি যেন সুস্থ থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমি যেন এই 10 দিন তোমাদের কন্টিনিউয়াসলি ক্লাস করাতে পারি। ওকে, তহিদুল বলছে 20-এর অনুরোধ, কিভাবে বন্টন হার বের করব। আসলে তহিদুল আজকে খুবই আমি টায়ার্ড, হ্যাঁ এটা টায়ার্ড। আমি পরশু দিন তোমার অংশীদারি ব্যবসায়ের জন্য আমি ক্লাস করাবো তোমার, এটা আমার কন্টেন্টটা করা আছে, আসলে নৈবেত্তিকের কন্টেন্ট আমার করা আছে। হ্যাঁ, আমি তোমার হচ্ছে আগামী পরশু দিন কথা দিলাম যে অংশীদারি ব্যবসায় আমি ক্লাসটা করাবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।